ভিতরে থাকে হলো ফিটাল ভেসেল থাকে, ঠিক আছে। আর এটার বিলাইয়ের চারিপাশে দুইটা লেয়ার, সাইটোট্রোফোব্লাস্ট এন্ড সিনসাইশিও ট্রোফোব্লাস্ট, এই দুইটা জিনিস এখানে থাকে। তো এই যে সিনসাইশিও সাইটোট্রোফোব্লাস্ট, এইটার মধ্যেই চেঞ্জেস হয়। প্রত্যেকটা সেল কি হয়, অ্যাবনর্মাল গ্রোথ হয়, গ্রোথ হয়ে এটা সিস লাইক স্ট্রাকচার তৈরি হয়। এবং এই যে ট্রোফোব্লাস্ট গুলা খুব বেশি গ্রোথ হবে, সিঙ্গেল লেয়ার থাকে হলো সাইটোট্রোফোব্লাস্ট, আর সিনসাইশিওটা থাকে হলো শীট লাইক নরমালি। কিন্তু এখানে যদি অ্যাবনর্মাল গ্রোথ হয় তাহলে অনেক বেশি এটা ঠিক একটা ওয়াল হয়ে যাবে, এবং মাঝখানের যেই বিলাইয়ের মাঝখানে যে ফিটাল ভেসেলটা থাকে সেটা অ্যাবসেন্ট হয়ে যাবে, ঠিক আছে। নো ফিটাল ভেসেল, এখানে কোনো ভেসেল পাওয়া যাবে না। এবং এখানে ট্রান্সুডেট ফ্রম দা মেটারনাল ব্লাড আসতে পারে, এবং এই যে সেলগুলো বড় হয়ে যাচ্ছে এখান থেকে ট্রান্সুডেট হয়ে এসে আসে, ফ্লুইড এসে জমা হয় এই বিলাইয়ের মাঝখানে। তখন এটা কি হয়ে যায়, একটা সিস্ট লাইক স্ট্রাকচারস এখানে আমরা দেখে থাকি, ঠিক আছে। হাইয়েস্ট ইনসিডেন্স বলা হয় এখানে, বলে কি রাইস ইটার যারা, তাদের একটু বেশি এখানে ইনসিডেন্সটা থাকে। যেমন ধরা হয় ফিলিপিনে খুব বেশি থাকে, ঠিক আছে। ইন্ডিয়াতেও মোটামুটি বেশি থাকে। ফিলিপিনে যেমন বলছে যে 1/180, হ্যাঁ, আর ইন্ডিয়াতে বলা হয়েছে 1/4000। এই রিদা ফোন করছে মনে হয়, একটু ধরো। তারপরে চায়না, ইন্দোনেশিয়া, ল্যাটিন আমেরিকা, এগুলাতে প্রেগনেন্সি, এই আমাদের মোলার প্রেগনেন্সিটা বেশি থাকে। আর ইটিওলজির মধ্যে তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে, ইটিওলজির মধ্যে এজ হাইয়েস্ট ইন টিন এজ, আবার এখানে দেখা যায় মোর দেন 35 ইয়ার্স যদি হয় তাদের দেখা যায় যে বেশি হচ্ছে, ঠিক আছে। আর বলে ফল্টি নিউট্রিশনের মধ্যে লো ডায়েটারি ইনটেক অফ, যদি প্রোটিন হয়, ক্যারোটিন এবং প্রোটিন যদি হয় তাহলে বলা হয় যে নিউট্রিশনের অভাবে দেখা যায় যে এইগুলো হলো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস যদি হয় তাহলে এই জিনিসটা দেখা যায়। আর হলো রেস এন্ড এথনিক অরিজিন হিসাবে এটা চেঞ্জেস হতে পারে। তাহলে একটা এজ হবে, একটা লোয়ার ডায়েটারি ইনটেক অফ ক্যারোটিন যদি হয় তাহলে হতে পারে, এবং প্রোটিন যদি হয় তাহলে হয়, এবং রাইস এটাদের এখানে বেশি হয়ে থাকে। আরেকটা বলা হয় যে এবি ব্লাড গ্রুপ যাদের, তাদের মাদের যদি হয় তাদের বেশি দেখা যায় এখানে ইনসিডেন্সটা। আর সাইটোজেনেটিক অ্যাবনর্মালিটি যদি দেখি তাহলে এখানে পুরো টোটালি যে ক্রোমোজোমাল চেঞ্জেস গুলা হয় সেটা হলো পেটার্নাল। এখানে মেটার্নাল কোনো ক্রোমোজোম এখানে আসবে না, পেটার্নাল ক্রোমোজোমটাই ডাবলিং হয়ে এখানে দেখা যায় যে সাইটোজেনেটিক অ্যাবনর্মালিটিস দেখা যায়। আর এটা ক্যারিওটাইপ ইউজুয়ালি কেমন থাকে, 46XX, এই এক্সটা ডাবলিং হয় পেটার্নাল এক্স থেকে, মেটার্নাল কোনো এক্স এখানে থাকে না। আর যাদের প্রায়র হিস্ট্রি অফ হাইডেটিফর্ম মোল থাকে তাদের দেখা যায় যে পরবর্তীতে এই জিনিসটা হওয়ার, রিকারেন্স হওয়ার চান্সেস থাকে 1:4%। আচ্ছা, যদি আমরা প্যাথোলজি দেখি, আমি প্যাথোলজির কিছু অংশ তোমাদের বলে ফেলছি যে সিস্ট লাইক একটা স্ট্রাকচার হয়। প্রথমে কি হয়, ডেথ অফ দা ওভাম হয়, তার মানে মেটার্নাল কোনো ক্রোমোজোম এখানে আসবে না, ঠিক আছে। তাহলে ডেথ অফ দা ওভাম হবে এখানে। তারপরে কি হবে, এই যে ভেসিকল গুলা হচ্ছে, সেই ভেসিকল গুলার মধ্যে যে চেঞ্জেস গুলো আমি বললাম যে কোনো ব্লাড ভেসেল থাকবে না, এখানে ট্রান্সুডেট অফ ফ্লুইড হবে, ইডিমেটাস হবে, এবং ভেসিকল গুলা সিস্ট লাইক স্ট্রাকচারস হয়ে যাবে। নেকেড আই যদি দেখি তাহলে, যদি আমি একটা হাইড্রোটিফর্ম মোলের নেকেড আই অ্যাপিয়ারেন্স দেখি, যে ইউটেরাসটা আমরা হিস্টেরেক্টমি করে দিলাম, সেই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি দেখবো, অনেক গ্রেপ লাইক স্ট্রাকচারস থাকবে অফ ভেরি সাইজেস, কিন্তু কোন রকমের এমব্রায়ো কোনো কিছু টিস্যু থাকবে না, যদি না এটা পার্শিয়াল হাইড্রোটিফর্ম মোল হয়। তাহলে আমরা নেকেড আইয়ে শুধু আমরা গ্রেপ লাইক কতগুলো সিস্ট এবং স্ট্রাকচারস এখানে দেখবো। মাইক্রোস্কোপিক্যালি আমরা কি দেখবো, মার্কড proliferation of the syncytial and cytotrophoblast। আমি বললাম যে এখানে অনেক বেশি এপিথেলিয়াম হবে, সাইটোট্রোফোব্লাস্ট এবং সিনসাইশিও ট্রোফোব্লাস্ট থাকবে। তাহলে কি হবে, স্ট্রোমাল টিস্যুটা
থিন হয়ে যাবে, যে ভেসাইকেলের ভিতরে যে স্ট্রমাটা ছিল সেটা খুব থিন হয়ে গিয়ে এখানে হাইড্রোপিক ডিজেনারেশন এখানে হবে, হাইড্রোপিক ডিজেনারেশন এখানে দেখা যাবে। আর অ্যাবসেন্স অফ দা ব্লাড ভেসেলস থাকবে, আর ভিলাস প্যাটার্নটা এখানে মেইনটেইন হবে। এই কথাটা তোমাদের বলতে হবে, কারণ কি এই হাইড্রেটিফর্ম মৌলের মধ্যে ভিলাস প্যাটার্নটা আমাদের ইনটেক থাকে, কিন্তু কোরিওকার্সিনোমাতে এইরকম কোন রকমের ভিলাস আমরা দেখব না, ভিলাস স্ট্রাকচারস এখানে থাকে না। সুতরাং হাইড্রেটিফর্ম মোল যেটা বিনাইন সেখানে ভিলাস স্ট্রাকচার থাকে, এই কথাটা তোমাদের বলতে হবে। তাহলে চেঞ্জেস এর মধ্যে আমরা এপিথেলিয়াল চেঞ্জেস বলবো, স্ট্রমাল চেঞ্জ থিনিং হবে, এবং ভিতরে যেটা ভেসাইকেলটা সেই জিনিসটা আমরা এখানে বলবো। ঠিক আছে, আর ওভারিয়ান যে চেঞ্জেস সেটার মধ্যে কি হবে, এখানে এইচসিজিটা বেশি হবে। এইচসিজিটা যদি বেশি হয় তাহলে আমরা বাইলেটারাল লিউটেন সিস্ট পাবো হলো বোথ ওভারিজে ডিউ টু ইনক্রিজ অ্যামাউন্ট অফ বিটা এইচসিজি। ঠিক আছে, তাহলে যখন তোমার কাছে পেশেন্টটা আসবে তাহলে কিভাবে আসবে, কি কি সিমটম আমি একটু কুইকলি বলে যাচ্ছি, যে এই জিনিসটা তোমাদেরকে যদি তোমাদের কেস হিসাবে আসে তাহলে তোমাদের জানতে হবে। তাহলে আমরা এজটা জানলাম, হয় টিনেজ হবে নাহলে মোর দ্যান 35 ইয়ার্স হবে। ওর প্রোফাইলের মধ্যে আর কি থাকবে, ওর প্রিভিয়াস হিস্ট্রি অফ হাইড্রেটিফর্ম মোল থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা এই জিনিস দুটো দেখলাম। আর কি কি সিমটমস নিয়ে আসবে, পেশেন্টে অ্যামেনুরিয়া থাকবে। অ্যামেনুরিয়া অনেক দিনের থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আর্লি প্রেগনেন্সিতে ওরা বেশি এখানে আমাদের কাছে আসে, যে আর্লি প্রেগনেন্সিতেই দেখা যায় যে সিমটমটা ডেভেলপ করে যায়। কি কি থাকে, প্রথমে ও বলবে ভেজাইনাল ব্লিডিং, অ্যামেনুরিয়া থাকবে, সাথে হলো ভেজাইনাল ব্লিডিং থাকবে। ভেজাইনাল ব্লিডিংটা কিরকম থাকবে, থ্রেটেন অ্যাবর্শনে যেরকম হয় একটু 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 করে ব্লিডিং হয় সেই রকম হতে পারে, সাথে কি থাকতে পারে, মিক্সড থাকতে পারে, ওরা ড্রেস লাইক স্ট্রাকচারস বাইর হবে। তাহলে প্যাসেজ বলবা পিভি ব্লিডিং, সিমটমস প্রথম থাকবে পিভি ব্লিডিং উইথ প্যাসেজ অফ গ্রেপস লাইক স্ট্রাকচারস। পেশেন্ট এই কথাটা তোমাদের বলবে। এই যে লোয়ার অ্যাবডোমিনাল, সাথে থাকবে হলো লোয়ার অ্যাবডোমিনাল পেইন। লোয়ার অ্যাবডোমিনাল পেইনটা কেন হয় ওদের, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ইউটেরাসটা খুব দ্রুত খুব কুইকলি বড় হতে থাকে, বিগার দেন দা জেস্টেশনাল এজ, এটা হয় যার জন্য স্ট্রেচিং হয়, স্ট্রেচিং হলে পরে ওরা পেইনটা ফিল করে। এর বাদে আর কি থাকতে পারে, কনস্টিটিউশনাল কিছু সিমটম এক্সেসিভ থাকে, কিরকম, প্রেগনেন্সিতে যেটা হয় ভমিটিং, তাহলে ওদের কি হয়, হাইপারইমিসিস প্রেমিটারাম নিয়ে আসতে পারে। ব্রেস্ট চেঞ্জেস গুলা, ব্রেস্ট টেন্ডারনেসটা বেশি নিয়ে আসতে পারে। আর কি থাকতে পারে, থাইরোটক্সিকোসিস এর ফিচার্স এখানে এখানে থাকে, কারণ বিটা ইসিজির একটা চেইন এখানে থাইরক্সিন সাথে টিএসএইচ এর সাথে এটা রিলেটেড থাকে। ঠিক আছে, যার জন্য দেখা যায় যে থাইরোটক্সিকোসিস এর এটা সিমটমস ওরা নিয়ে আসে। তাহলে মোটামুটি এরকমই হবে। আর যদি আরো বেশি গ্রোথ হয়, ধরো 18 উইকস 19 উইকস, আমরা ইউজুয়ালি মনে করি যে 18-19 উইকস এ পেশেন্টটা কুইকেনিং এর কথা বলবে, যে ফিটাল একটা মুভমেন্ট করবে, ফাস্ট মুভমেন্ট। কিন্তু যদি এইরকম একটা পর্যায় পর্যন্ত যায়, স্টেজ পর্যন্ত যায়, তাহলে ওরা কোনো কুইকেনিং এর কথা বলবে না, এবং রেপিড গ্রোথ অফ দা ইউটারাস থাকবে। তাহলে এটা হলো আমার সিমটমস গুলা থাকবে। সাইন কি থাকবে, সাইনের মধ্যে পেশেন্টটা কেমন থাকবে, একটু এনিমিক থাকে পেশেন্ট। ঠিক আছে, একটু উইক থাকবে, কারণ হলো কি, ইল থাকবে, কারণ ওর তো ভমিটিং বেশি হচ্ছে, হ্যাঁ, ওর পেইন হচ্ছে, ওর একটু একটু করে ব্লিডিং হচ্ছে, যার জন্য পেশেন্ট লুকস মোর ইল। পেলোড থাকতে পারে, পেলোডটা কি, ব্লাড লসের সাথে কোনো রিলেটেড থাকে না, দেখা যায় যে ওদের এমনি একটু এনিমিয়াটা ব্লাড লসের চেয়ে বেশি থাকে, প্রপোর্শনেট থাকে না। এদের একটা জিনিস বেশি থাকে, যেটা আমি বললাম, যে ওদের থাইরোটক্সিকোসিস এর ফিচার্স থাকবে, সাথে ওদের প্রি এক্লেমশিয়া হওয়ার চান্সেস এখানে খুব বেশি থাকে। তাহলে একটা হলো থাইরয়েডের সমস্যা হতে পারে, আর একটা হতে পারে প্রি এক্লেমশিয়ার ফিচার্স গুলো এখানে দেখা যায়, যে আর্লি হাইপারটেনশন, তারপরে প্রোটিনিউরিয়া, এই জিনিসগুলা আমরা পেতে পারি যদি আমরা জেনারেল এক্সামিনেশন করি। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন যদি করি তাহলে আমাদের কি হবে, সাইজ অফ দ্য ইউটেরাস ইজ মোর দেন দ্য জেস্টেশনাল এজ। তাহলে এই যে জেস্টেশনাল এইজের চেয়ে বেশি এখানে হবে। ঠিক আছে, আর এই একটা ইউটেরাসের যে কন্ট্যুরটা আমরা কিরকম দেখি, এখানে ইউটেরাসের একটা কন্ট্যুর থাকে যেটা আমাদের একটু রেজিস্ট করতে থাকে, হ্যাঁ, কন্ট্যুরটা একটা গ্লোবিউলার থাকে, কিন্তু এখানে থাকবে হলো গিয়ে একদম সফট একটা ফিলিংটা হবে ডাউই
ফিলিং, তোমাদের বইয়ে লেখা আছে DOUGHY, হ্যাঁ, এরকম ডাউই ফিলিং মানে কি আটা ময়দার দলার মতো একটা ফিলিং এখানে থাকবে, কিন্তু কোনো ফিটাস থাকবে এখানে, কোনো ফিটাস থাকবে না, যার জন্য এখানে ফিটাল পার্স কোনো আমরা পাবো না। আর ফিটাল পার্স আর ফিটাস যদি না থাকে এখানে কোনো ফিটাল হার্ট সাউন্ড এখানে আমরা পাবো না। ঠিক আছে, এটা তাহলে আমরা জেনারেল এক্সামিনেশনে ইম্পর্টেন্ট জিনিসগুলো বললাম, এবং পার অ্যাবডোমিনালি আমরা হাইট অফ দ্য ইউটেরাস বলবো, ফিলিং অফ দ্য ইউটেরাস বলবো, ফিটাল হার্ট সাউন্ড বলবো, এবং ফিটাল মুভমেন্ট কিছু পাবো না, এই জিনিসটা আমরা এখানে বলবো। আচ্ছা, আর হলো ভেজাইনাল এক্সামিনেশন, যদি ভেজাইনাল এক্সামিনেশন করি আমরা তাহলে কি দেখবো, বাইলেটারাল অথবা ইউনিলেটারাল, ইউজুয়ালি বাইলেটারালি ওভারি গুলো একটু বড় থাকবে, ফর্নিক্সে হাত দিলে আমরা দেখবো যে এখানে বড় থাকে ডিউ টু প্রেজেন্স অফ লুটিয়ান সিস্ট। লুটিয়ান সিস্টের জন্য আমরা দেখবো যে এখানে বাইলেটারাল ওভারিয়ান সিস্ট গুলা ওভারি গুলা লার্জ থাকবে। ঠিক আছে, আর যদি আমরা পারস্পেকুলাম করি তাহলে আমরা কি দেখবো, প্যাসেজ অফ ভেসাইকেলস গুলা বের হয়ে আসতেছে, হাইড্রেটিফর্ম মোল যেগুলা সেগুলা আসতেছে এখান থেকে। আর ইউটারাসটা থাকবে তোমার কিরকম, সফট থাকবে, ডাউই থাকবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমরা দেখবো, তাহলে আমরা কিভাবে ডায়াগনোসিস করব, পেশেন্ট কি বলবে তোমাদেরকে, প্রথমে বলবে যে হিস্ট্রি অফ এমেনোরিয়া, ধরো এমেনোরিয়া হিস্ট্রি বলবে, সাডেনলি পেশেন্ট তাহলে কি আর বলবে হলো এক্সেসিভ ভমিটিং, এক্সেসিভ ব্রেস্ট টেন্ডারনেস, এক্সেসিভ ভমিটিং এই কথা বলবে, এবং লোয়ার অ্যাবডোমিনাল পেইন, আর্লি লোয়ার অ্যাবডোমিনাল পেইন বলবে। ঠিক আছে, তারপরে দেখা যাবে যে সাডেনলি শি ডেভেলপ কি পিভি ব্লিডিং, অলসো প্যাসেজ অফ রিপ্লাই স্ট্রাকচারস, এটাই তোমাদেরকে বলা হবে। তারপরে আমরা হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে যদি যাই তাহলে দেখা যাবে যে হাইড্রেটিফর্ম মোলের একটা হিস্ট্রি আছে, অথবা ওর হাইপারটেনশন আছে, অথবা থাইরোটক্সিকোসিস আছে, হ্যাঁ, এই মেডিকেল হিস্ট্রি গুলোর মধ্যে এই কথাটা বলবে। ফ্যামিলি হিস্ট্রি কিন্তু কিছু নাই, বাট পার্সোনাল হিস্ট্রিতে ওর আগে মোলার প্রেগনেন্সি ছিল, এই কথাটা ও বলবে। ঠিক আছে, এর বাদে আর কিছু আমাদের ইম্পর্টেন্ট কোনো হিস্ট্রি এখানে নাই, অবস হিস্ট্রি তোমরা বলবা আর চার্টটা দিবা যদি ক্লিনিক্যাল তোমাদের এই জিনিসটা আসে। ঠিক আছে, তো অবস্টেটিক্যাল চার্ট দিবা। তাহলে আমরা এক্সামিনেশন করে এই জিনিসগুলা দেখলাম। আমরা তাহলে এই দেখার পরে ইনভেস্টিগেশনে যাব, আমাদের কি থাকবে এখানে, আমাদের একটা থাকবে হলো প্রভিশনাল ডায়াগনোসিস। প্রভিশনাল ডায়াগনোসিস আমরা কি বলবো, কেস অফ মোলার প্রেগনেন্সি, আমরা বলবো না যেটা হাইড্রেটিফর্ম মোল অথবা কোরিওকার্সিনোমা অথবা আর কিছু, তাহলে কেস অফ আমরা বলবো মোলার প্রেগনেন্সি। তাহলে কি ইনভেস্টিগেশনস করব আমরা এখানে, ইনভেস্টিগেশনস এর মধ্যে ফর কনফার্মেশনের জন্য আমরা দুইটা জিনিস করি, একটা হলো আলট্রাসোনোগ্রাম আর একটা করব সিরাম বিটা ইসিজি দেখবো, এই দুইটাই আমাদেরকে কনফার্ম করবে যে এটা হাইড্রেটিফর্ম মোল, সিরাম বিটা ইসিজি লেভেল। তাহলে যদি ছোট থাকে, ইউটেরাসটা লেস দেন 12 উইকস এ থাকে, তাহলে আমরা টিবিএস করব, আর না হলে আমরা হোল অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাম এখানে করব। তো আলট্রাসোনোগ্রামের ফাইন্ডিংস কি, ইম্পর্টেন্ট ফাইন্ডিংস তোমরা সবাই জানো, আমরা একটা কথা বলি সেটা হলো স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স। সেটা কি, ছোট 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 ভেসাইকেলস থাকে, সেই ভেসাইকেলস গুলা আমরা আলট্রাসোনোগ্রামে কি দেখি, ফ্লুইড যেটা, ফ্লুইড গুলাকে আমরা কি দেখি, সাদা সাদা দেখি। ঠিক আছে, তাহলে এখানে আমরা স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স এখানে দেখতে পারি। আর কি হলো, আমরা সিরাম বিটা ইসিজি লেভেল দেখবো। সিরাম বিটা ইসিজি লেভেল কিরকম হবে, সিরাম বিটা ইসিজি লেভেল জেস্টেশনাল এজ অনুযায়ী আমরা যেরকম দেখবো যে ধরো 6 উইকস এ যত থাকার কথা, 40,000 থাকার কথা, এখানে দেখবো 1 লাখ। ইনিশিয়ালি আমরা মোটামুটি দেখি 40,000 এর উপরে থাকে, কিন্তু প্রথমেই আমরা মোটামুটি দেখি যে 1 লাখের কাছাকাছি চলে আসে। 10 to 14 উইকস এ দেখা যায় যে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিটের উপরে সিরাম বিটা ইসিজি লেভেল এখানে দেখা যায়।
ঠিক আছে, এবং এটা মাল্টিপ্লাই করে 2 ডেজে আমরা দেখি যে 48 আওয়ার্স এর মধ্যে ডাবল হয়, এটা দেখা যাবে যে আরো বেশি বাড়ছে। ঠিক আছে, তাহলে আমরা এই যে বিটা ইসিজি করবো সেটা হলো ডায়াগনোসিস এর জন্য, এবং আমরা এটাকে ফলো আপ এর জন্য আমরা এই টুলটা ইউজ করব, দুইটা টুল। সাথে কি করব, আমরা একটা চেস্ট এক্সরে, বেসলাইন চেস্ট এক্সরে আমরা এখানে করে রাখতে পারি। যদি মোর দেন ইউটেরাইন সাইজ মোর দেন 16 উইকস হয়, তাহলে আমরা এখানে 16 উইকস এবং কোনো ফিটাল পার্স আমরা দেখি না, স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স দেখি, তখন একটা স্ট্রেট এক্সরে অফ চেস্ট আমরা এখানে করে রাখবো। আর যদি তোমার ফ্যাসিলিটি থাকে সিটি অথবা এমআরআই, আমরা এই জায়গাটায় করে রাখবো। তাহলে এইটা আমাদের হলো ফর কনফার্মেশন বা ডায়াগনোসিস এর জন্য আমরা এটা করব। কিন্তু আমরা যদি প্রসিডিউরে যাই, যে ট্রিটমেন্টের জন্য যাই, তাহলে আমরা প্রি অপারেটিভ যেগুলা করব সেগুলো আমরা নর্মালি যেটা করি, ব্লাডের আমরা কি করি, সিবিসি করব, সাথে আমরা ব্লাড গ্রুপটা মাস্ট জানতেই হবে, আমাদের এখানে ব্লাড গ্রুপটা জানবো, আর আমাদের সেফটির জন্য এইচবিএসএইচজিটা আমরা এখানে জেনে নিব। সিরাম ব্লাড সুগার করব, সিরাম টিএসএইচ লেভেলটা দেখবো, টিএসএইচ লেভেল মাস্ট আমরা এখানে দেখে নিব। সিরাম ক্রিয়েটিনিন দেখবো যদি এটা হাইপারটেনশন থাকে সাথে, এবং লিভার ফাংশনটা দেখবো, কারণ হলো মেটাস্টেসিস যদি হয় বা কোরিওকার্সিনোমার দিকে যদি যায়, তাহলে লিভারে এটা মেটাস্টেসিস হতে পারে। তাহলে আমরা লিভার ফাংশন, কিডনি ফাংশন, থাইরয়েড টেস্ট, ব্লাড সুগার লেভেল, এগুলো আমরা দেখে নিব, ইউরিন আর এমনি, আর সাথে তো আমরা চেস্ট এক্সরে করেই নিব। ঠিক আছে, তাহলে আমরা এটা অপারেশন বা আমরা যদি ওর ডিএনসি করতে যাই, অপারেটিভ কিছু করতে যাই, তখন আমরা প্রি অপারেটিভ কিছু জিনিস আমরা এখানে করে নিব। ঠিক আছে, তাহলে ডিডি কি হতে পারে, ডিডি কি হতে পারে, থ্রেটেন্ড অ্যাবর্শন, তাই না? একদম ব্লিডিংটা থ্রেটেন্ড অ্যাবর্শনের মতো করে এখানে হতে পারে, ব্লিডিংটা একটু একটু করে থ্রেট করতে পারে, থ্রেটেন্ড অ্যাবর্শন দেখতে পারি। আর যদি এই প্রেগন্যান্সি আমরা দেখি যে অ্যাবডোমেনটা অনেক বড়, ইউটারাসটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি ভাবতে পারি যে ইউটারাসের মধ্যে ফাইব্রয়েডও থাকতে পারে, না হলে এত বড় তাড়াতাড়ি হলো কেন, র্যাপিড গ্রোথ হলো কেন। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখতে পারি। অথবা আরেকটা সাথে আমরা কি বলতে পারি, ওভারিয়ান টিউমার আছে কিনা, সেই জিনিসটা আমরা দেখতে পারি। আর কি, যেহেতু ইউটারাসটা বড় হয়ে যাচ্ছে, রেপিডলি গ্রোথ হচ্ছে, তোমাদের আর কি মনে হতে পারে, মাল্টিপল প্রেগনেন্সি। ঠিক আছে, তাহলে ডিডির মধ্যে যেহেতু ব্লিডিং হচ্ছে এভাবে, তাহলে আমরা থ্রেটেন বলতে পারি, যেহেতু ইউটারাসটা বড় হয়ে যাচ্ছে আমরা মাল্টিপল প্রেগনেন্সি বলতে পারি। আবার মাল্টিপল প্রেগনেন্সিতে একটু বিটা ইসিজি লেভেলটা বেশিও থাকতে পারে। ঠিক আছে, আর আমরা যদি ইউটারাসের ভিতরে কিছু চিন্তা করি যে ইউটারাসটা বড় হচ্ছে কেন, তাহলে ফাইব্রয়েড, সাথে আমরা ওভারিয়ান টিউমারও চিন্তা করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ডিডিতে এবার আমার কনফার্ম ডায়াগনোসিস করতে হবে, যে আমরা ইনভেস্টিগেশনের পরে আমরা কনফার্ম ডায়াগনোসিসটা আমরা এখানে বলবো। ঠিক আছে, স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স দেখবো, সিরাম বিটা ইসিজি লেভেল ইনিশিয়ালি অনেক বেশি দেখবো, কোনো ফিটাল পার্টস দেখবো না, তাহলে আমরা ইনভেস্টিগেশন করার পরে আমরা বুঝে ফেললাম যে এটা স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স, তার মানে এটা হাইড্রেটিফর্ম মোল্ড। ঠিক আছে, তাহলে আমাদের কনফার্ম ডায়াগনোসিস হবে আ কেস অফ হাইড্রেটিফর্ম মোল্ড। আচ্ছা, এর আগে এটা ট্রিটমেন্ট করার আগে আমাদের জানতে হবে যে এটা কি কি কমপ্লিকেশনস হতে পারে। ঠিক আছে, তাহলে ডিডিটা খুব ভালো করে করবা, আর কমপ্লিকেশনসটা আমাদের খুব ভালো করে এখানে পড়তে হবে। কমপ্লিকেশনস এর মধ্যে কি হতে পারে, আমরা যদি ইমিডিয়েট যদি চিন্তা করি, বেশি বেশি ব্লিডিং হতে পারে, যদি এটা এক্সপালশনটা খুব বেশি হয়ে যায়, তাড়াতাড়ি সেপারেশন হয়, এই যে প্লেসেন্টাল যে ভেসাইকেলস গুলা, সেগুলো যদি খুব তাড়াতাড়ি এক্সপালশন হয়ে যায় এবং তাহলে খুব দ্রুত ব্লিডিং হতে থাকে, তাহলে এই হিমোরেজের জন্য পেশেন্টটা শকে চলে যেতে পারে। আর কি হতে পারে, মেসিভ ইন্ট্রাপেরিটোনাল হেমোরেজ হতে পারে। আরেকটা হতে পারে শক, হেমোরেজ এন্ড শক। আরেকটা হতে পারে সেপসিস। কারণ কি, এই যে একটু একটু করে ওর ব্লিডিং হচ্ছে এবং ক্রেপ লাইক স্ট্রাকচারস গুলা বের হচ্ছে, তাহলে কি হলো, সার্ভিক্সটা ওপেন থাকে। ঠিক আছে, ওপেন যদি থাকে তাহলে অ্যাসেন্ডিং ইনফেকশন হবে, এই অ্যাসেন্ডিং ইনফেকশনটা গিয়ে এই যে মোলার টিস্যু টিস্যু থাকে সবকিছুর মধ্যে এখানে ইনফেকশন করে এখানে আমার সেপসিস করে দিবে খুব তাড়াতাড়ি। আর যখন আমি এই প্রসিডিওরে যাব, ডিএনসি করতে যাব, তখন আমি কি করব, সাকশন ইভাকুয়েশন যদি করতে যাই, তাহলে কি হতে পারে, পারফোরেশন হওয়ার চান্সেস হতে পারে ডিউরিং প্রসিডিওর। তাহলে পারফোরেশন একটা হতে পারে ডিউরিং প্রসিডিওর, আরেকটা হতে পারে ইনভেসিভ মোল যদি হয়ে যায়, ইনভেড করতে থাকে, তাহলে দেখা যাবে যে ওটা পারফোরেশন
হয়ে যাচ্ছে, তাহলে পারফোরেশন দুই কারণে এখানে হতে পারে। কমপ্লিকেশন হিসাবে আর কি পেতে পারি? থাইরোটক্সিকোসিস পেতে পারি। আরেকটা কি পেতে পারি? একিউট পালমোনারি এম্বোলিজম। এটা আবার কেন হবে? এটা কেন হবে? যদি ইনভেড করে যায় এই মোলার টিস্যুগুলা ইউটেরাসের মধ্যে, তাহলে কি হবে? ও ভেসেলের মধ্যে ঢুকে যাবে। একবার যদি ইউটেরাইন ভেসেলে ঢুকে, সেটা কোথায় চলে যাবে? পালমোনারি ভেসেলে। তাহলে এটা কি হবে? পালমোনারি এম্বোলিজম হবে। ঠিক আছে? এই যে গ্রেপ লাইক স্ট্রাকচার, এই যে ভেসাইকেল যে টিস্যুগুলা, সেগুলো যদি লাংয়ে চলে যায়, তাহলে পালমোনারি এম্বোলিজম হয়ে একিউট পালমোনারি ডিস্ট্রেস, এখানে ইনসাফিসিয়েন্সি করবে। আরেকটা কি কমপ্লিকেশন করতে পারে? কোয়াগুলেশন ডিসঅর্ডার করতে পারে। এই যে পালমোনারি এম্বোলিজম হচ্ছে বাই ট্রোফোপ্লাস্টিক সেলস, এরা কি করবে? ফিব্রিন এন্ড প্লেটলেট ডিপোজিশন করবে। ঠিক আছে? তাহলে এই যে এম্বোলিজমের একটা কমপ্লিকেশন হিসাবে তোমার এখানে ডিআইসি হয়ে যেতে পারে। তাহলে কমপ্লিকেশনস গুলো আমরা এখানে পড়লাম, এটা হলো ইমিডিয়েটলি এই জিনিসগুলা হয়ে যায়। আর লেট যদি আমি চিন্তা করি, তাহলে কি হবে? মেলিগন্যান্ট চেঞ্জেস। মেলিগন্যান্ট চেঞ্জ হয়ে এটা কি হতে পারে? কোরিও কার্সিনোমা। খুব কম এই হাইড্রেটিডিফর্ম মোল থেকে কোরিও কার্সিনোমা হয় 2 to 10%। 2 to 10% কেসে দেখা যায় যে কোরিও কার্সিনোমা এখানে হতে পারে। তাহলে কমপ্লিকেশনস হলো ইমিডিয়েট এন্ড লেট। লেট হয়ে কি হবে? কোরিও কার্সিনোমা হবে। আর ইমিডিয়েটলি যদি হয়, হেমোরেজ, বেশি ব্লিডিং হবে, সাথে শক হবে। ইনফেকশন হয়ে সেপসিস হতে পারে। পারফোরেশন হতে পারে দুই ভাবে, একটা হলো ইনভেসিভ মোল হয়ে ইউটেরাসটাকে পারফোরেশন করতে পারে, অথবা আমার পারফোরেশন ডিউরিং প্রসিডিওর হতে পারে। থাইরোটক্সিকোসিস হতে পারে। একিউট পালমোনারি এম্বোলিজম হয়ে একিউট পালমোনারি ইনসাফিসিয়েন্সি ডিস্ট্রেস করতে পারে, এবং এই এম্বোলিজমের কারণে ফিব্রিন এন্ড প্লেটলেট ডিপোজিশন হয়ে আমার কোয়াগুলেশন ডিসঅর্ডার করে আমার এখানে কি করতে পারে? টিআইসি ডেভেলপ করতে পারে। ঠিক আছে? তাইলে আমরা এখন চলে যাব ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্ট কিভাবে আমরা করতে পারি? ম্যানেজমেন্টের জন্য, আচ্ছা তোমরা কি শুনতে পারতেছো? তোমরা কি আছো? জি ম্যাম। সবাই জি আছো? ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এতটুকু পর্যন্ত কি কোনো কথা আছে? আমি আবার ঠিক করে দিব যে তোমরা কি কি পড়বা, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিব পরে। আবার একটা বিনাইনটা শেষ করি তারপরে। তাহলে এখন চলে আসবো ম্যানেজমেন্টের মধ্যে। ম্যানেজমেন্ট আমরা কিভাবে করি? মেইনলি তোমাদের যখন জিজ্ঞেস করবে, তখন মেইনলি আমরা ম্যানেজ করি হলো সাকশন ইভাকুয়েশন করে, এজ আর্লি ডায়াগনোসিস ইজ মেড। হ্যাঁ, যখন আমরা সাকশন ইভাকুয়েশন করব অফ দা ইউটেরাস, তার আগে আমরা কি কি করতে পারি? যদি এনিমিয়া থাকে, আমরা এনিমিয়া কারেকশন করব। হাইপারটেনশন থাকলে হাইপারটেনশন কারেকশন করব। হ্যাঁ, আমরা কন্ট্রোল করব, কারেকশন তো না, কন্ট্রোল করব হাইপারটেনশন। থাইরোটক্সিকোসিস থাকলে আমাদের মাস্ট থাইরোটক্সিকোসিসটাকে আমাদের এখানে ড্রাগ দিয়ে কন্ট্রোল করতে হবে। তাহলে এনিমিয়া, হাইপারটেনশন এবং থাইরোটক্সিকোসিস আমরা এখানে কারেকশন করলাম। করার পরে আমরা কাউন্সেলিং করব পেশেন্টের সাথে, যে আপনার এই এই জিনিসগুলো এখন পর্যন্ত এটা বিনাইনে আছে, বিনাইন পর্যন্ত আছে। তাহলে আমরা এখন এটা আমরা এইভাবে করব যে সাকশন ইভাকুয়েশন এখানে করে নিব। ঠিক আছে? তার আগে আমাদের জন্য কি করতে হবে? আমাদের জন্য ব্লাড রেডি রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে অন্তত 2 ইউনিটস ব্লাড রেডি রাখতে হবে অ্যাকর্ডিং টু দ্য সাইজ। সাইজটা কিরকম হবে সেরকম অনুযায়ী আমরা ব্লাড এবং ডোনার রেডি রাখবো, মাস্ট। ঠিক আছে? আমরা এখানে সাকশন ইভাকুয়েশন বলি কেন? দ্রুত সাকশন করে আমরা এই টিস্যুটা, ভেসাইকেল গুলাকে নিয়ে আসবো, যাতে ইউটেরাসটা খুব তাড়াতাড়ি কন্ট্রাক্ট করে যায়। তাড়াতাড়ি যদি কন্ট্রাক্ট করে, তাহলে কি হবে? হিমোরেজটা, ব্লিডিংটা এখানে কম হবে। তাহলে আমরা প্রথমে ওকে দিব রিঙ্গার্স একটা সলিউশন। আগেকার দিনে দেওয়া হতো কি? কন্ট্রাকশনটাকে শুরু করে দিয়ে, পিটন বা অক্সিটোসিন দিয়ে কন্ট্রাকশন শুরু করে তারপরে আমরা সাকশন ইভাকুয়েশন করতাম। আজকাল আর দেওয়া হয় না। কারণ হলো যদি কন্ট্রাকশন হয়, সেপারেশন অফ দ্য ভেসাইকেলস হয়ে এম্বোলিজম হওয়ার চান্সেস, কারণ সেপারেশন হলেই ওটা ব্লাড ভেসেল দিয়ে পালমোনারি এম্বোলিজম করে ফেলবে। সেই জন্য আমরা চাই না যে এটাই হোক। তাহলে প্রথমে আমরা একটু পিভি করলাম। পিভি করলে কি হবে? যেহেতু এটা এক্সপালশন হচ্ছে, তাহলে সার্ভিক্সটা ডাইলেটেড ইউজুয়ালি থাকে। সেই জন্য আমাদের এখানে আর সার্ভিক্সটাকে ডাইলেট করার দরকার হয় না। যদি দরকার হয়, তাহলে আমরা মিসোপ্রোস্টল দিয়ে সার্ভিক্সটাকে ডাইলেট করে তারপরে আমরা করি। তাহলে আমরা রিঙ্গার্স একটা আইভি ইনফিউশন এখানে দিয়ে দিব, ব্লাড রেডি রাখবো, এবং প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক মাস্ট।
আমাদের এখানে দিতেই হবে, কারণ এখানে সেপসিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাহলে আমরা আইভি রিঙ্গার্স সলিউশন শুরু করব, রিঙ্গার্স আইভি ইনফিউশন, ব্লাড রেডি রাখবো এবং অ্যান্টিবায়োটিক শুরু করে দিব। তারপরে আমরা চলে যাব ডেফিনিটিভ ম্যানেজমেন্টে। একটা বলা আছে যে গ্রুপ এ, যেটা হলো কি সার্ভিক্স ডাইলেটেড কিনা ফেভারেবল যদি থাকে তাহলে আমরা সাকশন ইভাকুয়েশন করে দিব, আর যদি গ্রুপ বি সার্ভিক্স টিউবুলার এবং ক্লোজ থাকে, ইউজুয়ালি থাকে না, তাহলে আমরা মিসোপ্রস্টল দিয়ে আমরা এটা শুরু করে দিব। মিসোপ্রস্টল দিয়ে সার্ভিক্সটাকে ডাইলেট করে তারপরে করব। ঠিক আছে, তাহলে আমরা এমবিএ কি ম্যানুয়াল বেকম এসপিরেশন, এটা কি হয় সিরিঞ্জটা অনেক বড় থাকে। এমবিএ দিয়েও আমরা এখানে করতে পারি। আমরা কি এমআর ক্যানুলা দিব, দিয়ে আমরা এমবিএ এর সাথে লাগাই দিলাম, দিয়ে আমরা সাকশনটা করতে পারি। অথবা তুমি যদি কুইক সাকশন করতে চাও তাহলে আমরা সাকশন মেশিনের সাথে যে টিউবটা থাকে সেটার সাথে আমরা এমআর ক্যানুলাটা দিয়ে আমরা কুইক সাকশন এখানে করে ফেলবো বেশি নেগেটিভ প্রেসারের মধ্যে। নেগেটিভ প্রেসারটা আমাদের এখানে একটু 200 থেকে 250 মিলিমিটার মার্কারি, এই প্রেসারটা দিয়ে আমাদেরকে সাকশন করতে হবে। যখন আমরা দেখব যে সাকশন করে অনেকটুক পর্যন্ত ভেসাইকেল চলে আসছে এবং ইউটারাসটা ছোট হয়ে গেছে, তখন আমরা পিটনটা স্টার্ট করব। তাহলে কি করবে, তখন তো বেশিরভাগ ভেসাইকেল বের হয়ে গেল, এম্বোলিজম হওয়ার চান্সেস থাকবে না, তখন ইউটারাসটাকে কন্ট্রাক্ট করে ও ব্লিডিংটাকে কমায় দিবে। ঠিক আছে, এটাই হলো আমাদের ম্যানেজমেন্ট ফর হাইড্রেটিভ ফর মোল। এখন এই যে কমপ্লিকেশন কি হতে পারে, এই আমরা যে অপারেটিভ একটা প্রসিডিওরে গেলাম, কি কি হতে পারে, একটা তো পারফোরেশন বললাই, একটা পারফোরেশন হতে পারে, আরেকটা হতে পারে কি হেমোরেজ এবং শক হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রসিডিওরে যখন যাব তখন আমাদের হেমোরেজ বেশি হতে পারে, শকে চলে যেতে পারে, আর হলো পারফোরেশন হওয়ার চান্সেস এখানে খুব বেশি এখানে থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হলো হাইড্রেটিভ ফর্মের ম্যানেজমেন্ট। এর বাদে তোমাদের যে কোয়েশ্চেনটা আসবে সেটা আসবে হলো তোমাদের ফলো আপ অফ দা হাইড্রেটিভ ফর্ম মোল, ফলো আপ। ঠিক আছে, তাহলে ফলো আপ আমরা কি দিয়ে করব, একটা টুল বলো। আমরা যেটা করি সেটা হলো সিরাম বিটা ইসিজি লেভেল। সিরাম বিটা ইসিজি লেভেল দিয়ে আমরা এই ফলো আপটা করে থাকি। আর সাথে আমরা কি করব, একটা আল্ট্রাসোনোগ্রাম। চেস্ট এক্সরে ফলো আপ আমরা করি না, যদি কোনো সিমটম না থাকে এবং বেসলাইন চেস্ট করি, তাহলে দুইটা করি, একটা হলো আল্ট্রাসোনোগ্রাম আর একটা হলো আমরা সিরাম বিটা ইসিজি লেভেল। ঠিক আছে, আর ফলো আপের আরো নিয়ম আছে, যেমন একটা পেশেন্ট যখন ফলো আপে আসলো সাকশন ইভাকুয়েশনে পরে, তখন আসার সাথে সাথে আমরা কিন্তু অ্যাডভাইস করি না যে বসেন আপনি, আমরা এই অ্যাডভাইস করলাম, সেটা না। প্রথমে আমরা জিজ্ঞেস করি যে আপনার কোনো কমপ্লেইন আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। কি সমস্যা থাকতে পারে, যদি এটা কোরিওকার্সিনোমার মতো হয়ে যায়, মেটাস্টেসিস হয়ে যায়, তাহলে দেখা যায় যে যেখানে যেখানে মেটাস্টেসিস হয়, ব্রেনে হলে ওর হেডেক থাকবে, লাঙে হলে ওর কাশি থাকবে। ঠিক আছে, যেখানে যেটা হয়, ভ্যাজাইনাতে থাকলে ওর ব্লিডিং হবে। ঠিক আছে, যেখানে যেটা হয় তখন দেখা যায় যে সেই কমপ্লেইন গুলো সে করে, এবং আমরা সেই মতোই আমরা একটা এক্সামিনেশন করি। এক্সামিনেশনের মধ্যে জেনারেল এক্সামিনেশন আমরা করি, যেটা হলো এনিমিয়াটা দেখি আমরা, থাইরয়েড ফিচার থাকলে থাইরয়েডটা আমরা দেখি, প্রেশারটা আমরা দেখি, আর অ্যাবডোমিনালি আমরা দেখি যে ইউটেরাস সাইজটা কেমন। যদি দেখা যায় তখনও বড়, তাহলে আমাদের অন্যরকম একটা চিন্তা ভাবনা হবে যে এটা বড় কেন এখনো। আর পিভি এক্সামিনেশন করে আমরা ভেজাইনাল ওয়ালটাকে দেখি যে ওখানে কোনো মেটাস্টেটিক নোডিউল আছে কিনা। ঠিক আছে, তাহলে যদি ওর কোনো কমপ্লেইন থাকে, ওর কাশি থাকে, পালমোনারি কোনো কমপ্লিকেশন থাকে, কাশি থাকে, তাহলেই আমরা ফলো আপে এক্সরেটা করব। আচ্ছা, তাহলে ফলো আপ আমরা যদি দেখি যে আমরা বলি যে সিরাম বিটা ইসিজি দিয়ে এবং আল্ট্রাসোনোগ্রাম করে আমরা এই জিনিসটা দেখি। তাহলে সিরাম বিটা ইসিজি দিয়ে ফলো আপ শিডিউলটা কি, তোমাদের কোশ্চেনই থাকে হোয়াট ইজ দা শিডিউল অফ ফলো আপ বাই বিটা সিরাম বিটা ইসিজি লেভেল। যদি বিনাইন হয় আফটার ইভাকুয়েশন, যদি আমরা মনে করি হাইড্রেটিভ ফর্ম মোল, তাহলে আমরা কি করি, সিরাম বিটা ইসিজি লেভেল কতদিন পর পর করি, এভরি 7 days, উইকলি করি আনটিল 3 নেগেটিভ কনজিকিউটিভ, 3টা কনজিকিউটিভ নেগেটিভ আসে। যেমন ধরো আমরা করলাম উইকলি করে যাচ্ছি, একটা নেগেটিভ আসলো, পরের বারই দেখলাম যে না এটা বেড়ে গেল, নেগেটিভ আসে নাই বেড়ে গেল, তাহলে হবে না।
পরপর 3টা 3 কনজিকিউটিভ নেগেটিভ যখন বিটা ইসিজি লেভেল আসবে তখন আমরা কি করব মান্থলি ফর 6 মান্থস। ঠিক আছে, ইউজুয়ালি এই 4 to 8 উইকস এর মধ্যেই দেখা যায় যে এই সেরাম বিটা ইসিজি লেভেলটা নেগেটিভ চলে আসে। ঠিক আছে, তাহলে এই 4 to 8 উইকস এর মধ্যে চলে আসে, আমরা 9 উইকস পর্যন্ত আমরা ওয়েট করতে পারি যে হ্যাঁ এই পর্যন্ত ওর চলে আসতে পারে। যদি না আসে তখন আমরা পরবর্তী একটা ট্রিটমেন্টে চলে যাব, সেটা হলো কেমোথেরাপি। ঠিক আছে, all patients do not need any chemotherapy. সব পেশেন্টেরই লাগে না, কেউ কেউ যাদের হলো যে দেখা যায় যে 4 to 8 উইকস এর মধ্যে এটা ডাউন করে নাই তখন আমরা এটাকে কেমোথেরাপি দিয়ে থাকি। ঠিক আছে, আর যদি আমরা কতদিনের করি টোটাল আফটার ইভাকুয়েশন, টোটাল কতদিনের আমরা ফলো আপ করি? টোটাল 1 ইয়ার। ঠিক আছে, আচ্ছা টোটাল 1 ইয়ার আমরা এই ফলো আপে চলে যাই। তাহলে কি বলবো, উইকলি আফটার ইভাকুয়েশন উইকলি সেরাম বিটা ইসিজি লেভেল আনটিল 3 কনজিকিউটিভ নেগেটিভ ইজ প্রেজেন্ট যদি থাকে, তারপরে আমরা মান্থলি করব ফর 6 মান্থস আপ টু 1 ইয়ার। ঠিক আছে, পুরো আমাদের সেটা থাকবে হলো আপ টু 1 ইয়ার। আর যদি কোনো পেশেন্ট কেমোথেরাপিতে যায় তাহলে কেমোথেরাপি শেষ হওয়ার পরেও তাকে 1 বছর ফলো আপে এখানে থাকতে হবে। আচ্ছা, যদি আমরা এখানে তোমাদের আর কি কোয়েশ্চেন থাকে, প্রোফাইলেকটিক কেমোথেরাপি দেওয়া যায় কিনা। ধরো আমরা ফলো আপ করছি হঠাৎ করে দেখা গেল যে বিটা ইসিজি লেভেলটা কমছে না 4 to 8 উইকস এর মধ্যে বা 8 to 9 উইকস এর মধ্যে কমছে না, তখন আমরা কেমোথেরাপি দেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা আবার প্রোফাইলেকটিক কেমোথেরাপি দিয়ে থাকি। যেমন ধরো হাই রিস্ক, যদি যে রিস্ক গুলা ফ্যাক্টরস গুলা বললাম সেই হাই রিস্ক গ্রুপ যদি হয়, অথবা কোনো একটা পেশেন্ট ফলো আপে আসবে না এমন যদি আমাদের ধারণা হয় যে না ও ফলো আপে আসবে না, তাহলে তখন আমরা ওদেরকে প্রোফাইলেকটিক কেমোথেরাপি দিয়ে থাকি। ঠিক আছে, তাহলে কেমোথেরাপিটা যদি দেই তাহলে কখন আমরা কেমোথেরাপি দিয়ে থাকি, যদি বিটা ইসিজি লেভেল fails to become normal by 10 to 12 উইকস। আমরা ইউজুয়ালি চাই যে 4 to 8 উইকস এর মধ্যে কমে যাবে, কিন্তু যদি না কমে তাহলে আমরা 10 to 12 উইকস এর মধ্যে যদি না কমে তাহলে আমরা এখানে কেমোথেরাপি দিব। তার মানে কি, ওর পারসিস্টেন্ট ট্রফোপ্লাস্টিক ডিজিজের দিকে ও চলে যাচ্ছে, ওর বিটা ইসিজিটা রেজড থেকে যাচ্ছে। ঠিক আছে, আবার একটা গ্রুপ আসে যে বিটা ইসিজি কমে গেল, হঠাৎ করে সাডেন রাইজ হলো বিটা ইসিজি লেভেল, সাডেন রাইজ হলো। আরেকটা দেখা গেল যে না, কন্টিনিউয়াসলি রাইজিং বিটা ইসিজি লেভেল এখানে থেকেই যাচ্ছে। ঠিক আছে, আর যেখানে ফলো আপ ফেসিলিটিটা এডিকুয়েট না, এবং দেখা যাচ্ছে যে বিটা ইসিজি লেভেলটা যেমনই হোক কিন্তু মেটাস্টেসিস ফিচার্স আসছে। একটা হতে পারে যে বিটা ইসিজি লেভেলটা কি হলো পারসিস্টেন্টলি রেজড থাকলো, আরেকটা হলো নরমাল আসলো না, উইদিন 10 to 12 উইকস এর মধ্যে একটু একটু বেশিই থাকলো, আরেকটা দেখা গেল রাইজিং যদি হয়, রাইজিং বিটা ইসিজি লেভেল যদি আবার হয়, শুরু হয় যে কমে গেল হঠাৎ করে একটা রাইজিং পিক চলে আসলো, তখন আমরা করি। ফলো আপ ফেসিলিটি যদি ভালো না থাকে তখন আমরা করি, অথবা এভিডেন্স অফ মেটাস্টেসিস যদি থাকে তখন আমরা এই সেটা কেমোথেরাপিটা দিয়ে থাকি। ঠিক আছে, তাহলে যদি লো রিস্ক গ্রুপ হয় তাহলে আমরা কেমোথেরাপিটা কি দিয়ে দিতে থাকি, যদি হাইড্রেটিভ ফর্ম মোলের পরে আমরা এই জিনিসগুলা দেখি তাহলে আমরা মোটামুটি মেথোট্রেক্সেট দিয়েই আমরা এখানে কেমোথেরাপিটা দিয়ে থাকি। মেথোট্রেক্সেটটা কিরকম করে দেয়, 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট করে দেয়। ইউজুয়ালি 60 মিলিগ্রাম তো আর পাওয়া যায় না, 50 মিলিগ্রামের একটা অ্যাম্পুল পাওয়া যায়, তাহলে আমরা 1 অ্যাম্পুল আইভি অথবা আমরা ইনফিউশনের মধ্যে 100 ml নরমাল স্যালাইনের সাথে আমরা আইভি ইনফিউশন দিতে পারি, অথবা আমরা মেথোট্রেক্সেটটাকে একটু ডাইলুট করে আইভি আমরা এখানে আইএম আমরা এখানে দিয়ে থাকি। যদি একটু ডাইলুট করে দিই আইএম আর ইনফিউশনে আমরা এই জিনিসটা দিতে পারি। কিভাবে, অল্টারনেট ডেজে আমরা এটা 7 দিন দিয়ে থাকি, আর হলো সাথে ফলিনিক অ্যাসিড অল্টারনেট ডেতে আমরা এই জিনিসটা দিয়ে থাকি। তারপরে আবার ফলো আপ করে যাব। 1 milligram per kg body weight IV or IM
কি ডেজে অল্টারনেট 1, 3, 5, 7 ডেজে দিতে থাকি। আর হলো ফলিনিক অ্যাসিড 0.1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এই হিসাবে আমরা এটা দিয়ে থাকি। আমরা একটা সাইকেল দিলাম, দেওয়ার পরে আমরা আবার ফলো আপ করতে থাকবো। ঠিক আছে, বিটা এসি দিয়ে ফলো আপ করতে থাকবো। ইউজুয়ালি দেখা যায় যে একটা সাইকেলেই যদি ওইটা হয় যে হাইড্রেটিফর্ম মোল যদি হয়, তাহলে দেখা যায় যে একটা সাইকেলে এটা রেসপন্স করে। এই পেশেন্টকে যখন আমরা ছেড়ে দিব, তখন আমরা কি করব, ডিসচার্জের সময় একটা কন্ট্রাসেপটিভ একটা অ্যাডভাইস দিব। ঠিক আছে, কন্ট্রাসেপটিভ অ্যাডভাইসের মধ্যে আমরা কি কি অ্যাডভাইস দিতে পারি? কন্ট্রাসেপটিভ আমরা বেরিয়ার মেথড দিতে পারি। ঠিক আছে, আমরা মিনি পিল দিতে পারি। আগে বলা হয়তো যে ওসিপি না দিতে, ওসিপি দিলে অনেক সময় কি হয়, মিড সাইকেলে ব্লিডিং হতে থাকে, হ্যাঁ, ব্রেক থ্রু ব্লিডিং হতে থাকে, যেটা কনফিউজ করবে ওর মেটাস্টেসিসের সাথে, যে পেশেন্টের আবার কেন ব্লিডিং হচ্ছে, সেই জন্য এটা দেয়া হয়। তো ওদেরকে বলা হয়, যারা কেমোথেরাপি পায় তাদেরকে বলা হয় আপ টু 1 ইয়ার কন্ট্রাসেপটিভ ইউজ করার জন্য। ঠিক আছে, যদি না হয়, কন্ট্রাসেপটিভ না থাকে, আফটার 6 মান্থস সে প্রেগন্যান্সি নিতে পারবে, যদি না কেমোথেরাপি দেওয়া হয়। তাহলে বেরিয়ার মেথড, আমরা মিনি পিল বলতে পারি, আমরা ইমপ্ল্যান্ট বলতে পারি, বাট এক্সেপ্ট আইইউসিডি বলি না কেন? আইইউসিডি দিলে পরে ইনফেকশন হওয়ার চান্সেস এখানে খুব বেশি থাকবে। তাহলে আমরা ইউজ অফ কন্ট্রাসেপশন আমরা এখানে বলতে পারি। আরেকটা কি বলতে পারি? ইমপ্ল্যান্ট গুলা বলতে পারি। আরেকটা হলো ইনজেকশনটাও আমরা এখানে বলে থাকি, যে ইনজেকশন দিলেও হবে, ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ। ঠিক আছে, তাহলে যদি তোমাদের ক্লিনিক কেস থাকে, তাহলে তোমাদের জানতে হবে এইচ থেকে প্রোফাইলটা কিরকম হয় পেশেন্টের, সেই জিনিসটা জানবা। তারপরে হলো ওর হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, ব্লিডিংটা কেমন করে আসছে, অ্যামেনুরিয়া ফলোড বাই ব্লিডিং, একটু স্লাইট লোয়ার অ্যাবডোমিনাল পেইন এন্ড প্যাসেজ অফ গ্রেস লাইক স্ট্রাকচারস থাকে। সাথে ওর হাইপারটেনশন থাকতে পারে, থাইরোটক্সিকোসিস এর ফিচার্স থাকতে পারে, প্রি-এক্লাম্পসিয়ার তো ফিচার্স বললামই, এই জিনিসগুলো ওর সাথে থাকতে পারে। কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকবে না, বাট পার্সোনাল হিস্ট্রির মধ্যে ওর প্রিভিয়াস হিস্ট্রি অফ হাইড্রেটিফর্ম মোল এখানে থাকতে পারে। এটা গেল। আর হলো জেনারেল এক্সামিনেশনে এনিমিয়া থাকে, ইল লুকিং থাকে, ইউজুয়ালি এনিমিয়াটা থাকে, হাইপারটেনশন থাকতে পারে, থাইরয়েড এনলার্জ থাকতে পারে, ইডিমা থাকতে পারে। এগুলো হলো ইম্পর্টেন্ট তোমাদের ফাইন্ডিংস। পার অ্যাবডোমিনালি কি থাকবে? ইউটেরাসটা থাকবে, ডাউরি ফিলিং থাকবে, এবং ইউটেরাসটার সাইজ ইজ মোর দেন জেস্টেশনাল এজ। জেস্টেশনাল এজের চেয়েও এটা বেশি বড় থাকবে। আর হলো নো ফিটাল পার্স, নো ফিটাল হার্ট সাউন্ড। পিবি এক্সামিনেশন করলে দেখবো প্যাসেজ অফ গ্রেভস লাইক স্ট্রাকচারস, ব্লিডিং থাকবে। আর থাকবে কি, ফর্নিক্সে হাত দিলে দেখা যাবে বাইল্যাটারাল এনলার্জ ওভারি ডিউ টু প্রেজেন্স অফ, এর মধ্যে লো রিস্ক যে মেলিগন্যান্সি থাকে, তার মধ্যে ভেজাইনাতে থাকে, এন্টেরিয়র ওয়ালে আপার 1/3 দেখা যায় যে একটা নোডিউল থাকে। সেই জন্য পিবি এক্সামিনেশন করার সময় আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে যেন এখানে খোঁচা না লাগে। যদি একবার ব্লিডিং শুরু হয়ে যায়, তাহলে আর এই ব্লিডিংটা বন্ধ করা যায় না। তাহলে আমরা পিবি এক্সামিনেশন করে এগুলা দেখলাম। আর ইনভেস্টিগেশনের মধ্যে ফর কনফার্মেশন সিরাম বিটা ইসিজি লেভেল অনেক বেশি থাকবে। আর হলো টিবিএস করলে দেখা যাবে যে, টিবিএস বলো অথবা সাইজ যদি বড় হয়ে যায়, তাহলে আমরা আলট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন করব। তাহলে আমরা স্টর্ম লাইক অ্যাপিয়ারেন্স ইন দা ইউটেরাস, নো স্টর্ম লাইক অ্যাপিয়ারেন্স দেখবো এখানে। আর চেস্ট এক্সরে যদি করি, তাহলে যদি মেটাস্টেসিস থাকে, তাহলে লো থাকে, তাহলে ক্যানন বল অ্যাপিয়ারেন্স আমরা এখানে পাবো। এগুলো হবে আমার বেস লাইন। ঠিক আছে, আর কিছু? আমরা কেমো দিব হলো এখানে যদি আফটার ইভাকুয়েশন হয়, এবং এটা যদি বিনাইন হয়, হাইড্রেটিফর্ম মোল হয়, আর কেমো যদি দরকার হয়, তা ইন্ডিকেশন অফ কেমোথেরাপি ইন কেস অফ হাইড্রেটিফর্ম মোল আফটার ইভাকুয়েশন। তাহলে 4টা পয়েন্ট বলবা, যে যদি 10 to 12 উইকস এর মধ্যে বিটা ইসিজি লেভেল না কমে, রাইজ করে, আবার রাইজ করে, একবার কমে আবার হয়, সেটা যদি হয়, তখন একটা হতে পারে পারসিস্টেন্টলি হাই যদি হয় এবং ফলো আপ ফেসিলিটি যদি না থাকে, তাহলে আমরা ওদেরকে একটা কেমোথেরাপি এখানে দিয়ে দিব। আর যদি বিটা ইসিজি লেভেল মোটামুটি কমের দিকে থাকে, বাট ওদের মেটাস্টেসিসের একটা সাইন সিমটম আমরা দেখি,
তাহলে আমরা এখানে কেমোথেরাপি দিয়ে দিব। এই ক্ষেত্রে আমরা মেথোট্রেক্সেট দিয়ে আমরা একটা সাইকেল দিয়ে থাকি। মেথোট্রেক্সেট কিভাবে দিতে পারি? আইভি অর আইএম আমরা 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে আমরা এখানে দিয়ে থাকি। আর অল্টারনেট ডেজে আমরা ফলিনিক অ্যাসিড সাথে দিই। আর কমপ্লিকেশনস গুলো তোমরা পড়ে নিবা। এটা হলো তোমাদের জন্য হাইড্রেটিফর্ম মূলের এই কতটুকু পড়লেই তোমাদের হবে। আরেকটা হলো পার্শিয়াল যেটা থাকে, পার্শিয়াল তোমরা বইয়ের ছবি দেখো, কিছু বিলাইয়ের মধ্যে চেঞ্জেস থাকে এবং একটা ফিটাস থাকে, একটা ফিটাস থাকবে সাথে, কিন্তু প্লেসেন্টাল কিছু অংশের মধ্যে এই হাইড্রোপিক ডিজেনারেশন গুলা, চেঞ্জেস গুলা এখানে থাকে। পার্শিয়াল মৌলের মধ্যে এই জিনিসটা থাকে। ঠিক আছে, এবার তাহলে তোমাদেরকে একটু কোরিওকার্সিনোমা, আর এইটাই তোমাদের জন্য দরকার হলো কন্ট্রাসেপশনের হিস্ট্রিটা। খুব কন্ট্রাসেপশনের কথাটা তোমাদের খুব জিজ্ঞেস করে, যে কন্ট্রাসেপটিভ আমরা কি দিব না দিব, এই জিনিসগুলা তোমাদেরকে খুব জিজ্ঞেস করে। ও আরেকটা হলো প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিসের মধ্যে তোমরা কি পড়বা? নেকেড আই অ্যাপিয়ারেন্স। নেকেড আই কি হয়? ভেসিকুলার সিস্ট লাইক স্ট্রাকচারস, ভেসাইকেলস আমরা এখানে দেখি উইদিন দ্য ইউটেরাইন ক্যাভিটির মধ্যে। আর এটা হলো নেকেড আই অ্যাপিয়ারেন্স। আর থাকে কি ওভারিতে লুটিয়ান সিস্ট থাকে, ওভারি গুলো এনলার্জ থাকে। আর হলো মাইক্রোস্কোপিক। মাইক্রোস্কোপিক একটা বলে দিলাম। প্রথম কথা হলো বিলাই স্ট্রাকচারস গুলা মেইনটেইন হবে। হ্যাঁ, মাইক্রোস্কোপে দেখা যাবে যে এপিথেলিয়াম অফ দ্য ভিলাই, মানে কি সাইটোট্রোফোব্লাস্ট, সিনসাইটোট্রোফোব্লাস্ট গুলার অ্যাবনর্মাল গ্রোথ থাকবে অনেক বেশি, এবং অ্যাবনর্মাল সেলস এখানে থাকবে, আর অনেক বেশি গ্রোথ থাকবে। আর হলো স্ট্রমাটা থিন হয়ে যাবে, আর স্ট্রমার মধ্যে কোনো ভেসেল, ফিটাল ভেসেলস থাকবে না, এবং স্ট্রমাটা ফুল অফ ফ্লুইডস, ট্রান্সুডেড ফ্লুইডস, এই জিনিসটাই থাকবে। এটা হলো তোমার প্যাথোজেনেসিস। এই কথাটা আমি আবার রিপিট করলাম কেন? এটা তোমাদের কোয়েশ্চেন থাকবে, তাহলে তোমরা একটা নর্মাল বিলাই আঁকবা, এবং সাথে হলো একটা হাইড্রোপিক চেঞ্জেস বিলাই, এই দুইটা তোমরা আঁকতে হবে। তোমাদের যদি রিটেনে আসে তাহলে তোমাদের এই দুইটা ছবি তোমাদের সাথে দিতে হবে, যদি না দাও নাম্বারটা কমে যাবে। দুইটা ছবি দিবা, এবং বিলাইয়ের এই প্যাটার্ন গুলা, যে ক্যারেক্টারিস্টিক্স গুলা, চেঞ্জেস গুলা শিখতে তোমাদের লিখতে হবে। সেটা তোমাদের নর্মাল বিলাইটা শিখতে হবে, যে নর্মাল বিলাইটা কিরকম আছে। ঠিক আছে, আচ্ছা। এইবার তোমাদেরকে একটু কোরিওকার্সিনোমাটা আমি বলে দিচ্ছি। কোরিওকার্সিনোমা আমি তোমাদেরকে একটু বই দেখে বলে দিই, তাহলে তোমাদের এই কোরিওকার্সিনোমাটার মধ্যে তোমরা তো লো রিস্ক আর হাই রিস্ক আমি বলেই দিলাম, এটা মেটাস্টেসিস এর মধ্যে। আর নন মেটাস্টেটিক হলে পরে এটা ডিজিজটা কোথায় থাকবে? কনফাইন্ড টু দা ইউটেরাস। আর যখন মেটাস্টেসিস হয়ে যায়, লো রিস্ক কখন? ভেজাইনাতে হলে, এবং যদি এটা লাঙে হয় তাহলে এটা লো রিস্ক, কিন্তু ব্রেইনে যখন চলে যায় এটা হলো হাই রিস্ক হয়ে যায়। ঠিক আছে, এখন কোরিওকার্সিনোমা যখন হয়, তোমরা একটা জিনিস মনে রাখবা, কোরিওকার্সিনোমার মধ্যে কিন্তু কোনো রকমের বিলাই স্ট্রাকচার তোমরা এখানে পাবা না, বিলাই এখানে দেখা যায় না। এখানে সেটা হলো তোমার চেঞ্জেস গুলা হলো ইনভেসিভ, মানে এটা কি হয়, ভিতরে ঢুকে যাচ্ছে এই চেঞ্জেস গুলা, কিন্তু এখানে কোনো বিলাই থাকবে না, এবং স্নো স্টর্ম এপিয়ারেন্সও আমরা এখানে পাবো না। পুরাটাই আমরা ইউটেরাসের মাসেল লেয়ার বা ইউটেরাসের যে লেয়ার গুলো আছে প্রত্যেকটা জিনিসই আমরা এখানে পাবো। এটা হলো হাইলি মেলিগনেন্ট, বাট এটা হলো কিউরেবল, একদম হাইলি মেলিগনেন্ট একটা ইসে মেলিগনেন্ট ডিজিজ, বাট এটা হলো কি 100% এটা কিউরেবল হয়ে থাকে। যদি ট্রোফোব্লাস্টিক ডিজিজ হয় ফলোইং কি থাকে? প্রেগনেন্সি পর একদম ফুল টার্ম প্রেগনেন্সি পরে যদি হয়, তাহলে এটা আমরা ধরেই নিতে পারি যে এটা হলো কোরিওকার্সিনোমা। ঠিক আছে, এটা হলো প্লেসেন্টাল সাইট ট্রোফোব্লাস্টিক টিউমার অথবা কোরিওকার্সিনোমা। তার মানে হলো একটা ফুল টার্ম প্রেগনেন্সির পরে যদি একটা পেশেন্ট আসে, তার পিডি ব্লিডিং হচ্ছে, তার কাশি হচ্ছে, তার হেডেক হচ্ছে, তখন আমরা কি ভাবতে পারি? তখন আমরা চিন্তা করতে পারি পিডি ব্লিডিংটা বন্ধ হচ্ছে না, এরকম না, আলট্রাসোনোগ্রাম করলাম, আমরা দেখলাম যে চেঞ্জেস গুলো আছে, তাহলে এটা হবে কি কোরিওকার্সিনোমা। আর বিটা ইসিজি লেভেল যদি খুব হাই থাকে, ইউজুয়ালি নর্মাল প্রেগনেন্সির পরে বিটা ইসিজি লেভেল উইদিন 9 উইকস এর মধ্যে নর্মাল হয়ে যায়, হওয়ার কথা আর কি। হ্যাঁ, যদি না হয় নর্মাল, আর সাথে যদি পিরিয়ড ব্লিডিং পারসিস্ট করতে থাকে, তাহলে আমরা ভাববো যে এটা
কোরিওকার্সিনোমা হতে পারে। ঠিক আছে, প্যাথোলজির মধ্যে নেকেড আই অ্যাপিয়ারেন্সে কি হবে? নেকেড আই অ্যাপিয়ারেন্সে হবে এটা লোকালাইজড নোডিউল পাওয়া যাবে উইদিন দ্য মাসল অফ দ্য ইউটেরাস। এখান থেকে কিন্তু কেভিটির মধ্যে কিচ্ছু পাওয়া যাবে না। ঠিক আছে, এটার মধ্যে যখন আমি করব, ইউটেরাসটাকে কাটবো, যদি ডিসেকশন করি ইউটেরাসটাকে, তখন দেখা যাবে যে মাসল লেয়ার এবং লেয়ারের মধ্যে একটা লোকালাইজড নোডিউলার একটা হেমোরেজিক রেড এবং নেক্রোটিক একটা ফোকাই পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো কোরিওকার্সিনোমা। এটা হলো নেকেড আই অ্যাপিয়ারেন্স এর মধ্যে। আরেকটা লেশনটা আবার ডিফিউজ হতে পারে। ডিফিউজ, এটা তো আমি লোকালাইজড বললাম যে একটু হেমোরেজিক নেক্রোটিক একটা লোকালাইজড নোডিউল থাকতে পারে, আবার ডিফিউজ হতে পারে এটা থ্রু আউট দা এন্ডোমেট্রিয়ামের মধ্যেও এটা দেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা হবে ডিফিউজ। এখন মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখবো? মেটাস্ট্যাটিক সেল। এগুলাকে কি বলা হয়? অ্যানাপ্লাস্টিক সেল। সেলগুলো কিরকম থাকে? বিগ সাইজ থাকে, নিউক্লিয়ার এবং সাইটোপ্লাজম রেশিওটা এই থাকে না, এটা তোমরা জানোই যে, এবং এটার মধ্যে নিউক্লিয়ার মাইটোসিস গুলা অনেক বেশি থাকে, ক্রোমাটিন অনেক বেশি থাকে। এই যে অ্যানাপ্লাস্টিক সেলস গুলা, এটা কিরকম থাকবে? যদি আমি মাইক্রোস্কোপের নিচে দেখি, দেখবো শীটের মতো করে এই পুরা মাসল লেয়ারের মধ্যে এটা আছে। ঠিক আছে, অ্যানাপ্লাস্টিক সেলস গুলো আমি এখানে কলাম বা শীট লাইক হিসেবে আমি এখানে ট্রোফোপ্লাস্টিক সেল গুলা পাবো। মাঝখানে কি পাবো? ট্রোফোপ্লাস্টিক সেলস। ঠিক আছে, তাহলে অ্যানাপ্লাস্টিক সেলস থাকবে এবং কিছু ট্রোফোপ্লাস্টিক সেলস থাকবে উইদিন দা মাসল লেয়ার অফ দা ইউটেরাসের মাসল লেয়ারের মধ্যে থাকবে। আর হলো কি কি থাকবে? নেক্রোসিস থাকবে এবং হেমোরেজ থাকবে, এবং ভিলাস প্যাটার্ন কমপ্লিটলি অ্যাবসেন্ট। এখানে কোনো ভিলাস প্যাটার্ন থাকবে না, যেটা আমরা হাইড্রোটিফর্ম মূলের মধ্যে পাবো। তাহলে কোনো ভিলাস প্যাটার্ন থাকবে না, শীট লাইক অথবা কলাম লাইক অ্যানাপ্লাস্টিক সেলস থাকবে, এবং এর মাঝখানে ট্রোফোপ্লাস্টিক সেলস গুলো আমরা এখানে। ঠিক আছে, তাহলে যদি আমরা একটা কোরিওকার্সিনোমা হয়, আমরা একটা লোকালাইজড পাবো নোডিউল, হেমোরেজিক, নেক্রোটিক। অথবা ডিফিউজ যদি পাই, আমরা দেখবো যে পুরো এন্ডোমেট্রিয়ামটা জুড়ে হেমোরেজিক এবং নেক্রোটিক টিস্যু। তাহলে এটা একটা নেকেড আই অ্যাপিয়ারেন্স। আর যদি মাইক্রোস্কোপিক, আমি তো বললামই যে এটা মাইক্রোস্কোপিক হতে পারে। এখন কোথায় এটা স্প্রেড করতে পারে? জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক নিউপ্লাসিয়া কোথায় হয়? কমন যেটা আমি বললাম, সেটা কোথায় হয়? লাংস। 80% লাংস হয়। সেজন্য আমরা কি দেখি? লাংসের একটা এক্সরে করি, ক্যানন বল অ্যাপিয়ারেন্স বলে থাকি। আর কোথায় হয়? ভেজাইনাল ওয়ালে, মানে লো রিস্ক যেটা, ভেজাইনাল ওয়ালে, এন্টারিয়র ভেজাইনাল ওয়ালে 30% কেসে হয়। তার বাদে হলো লিভার এবং ব্রেইনে 10%। একদম মনে থাকবে এটা। প্রথমে হবে লাং 80%, ভেজাইনাল ওয়াল 30%, আর হলো লিভার এন্ড ব্রেইনে হলো 10%। এখানে হবে মেটাস্টেসিস হতে পারে। এবং সিমটম গুলা পেশেন্ট যখন একটা হতে পারে, আসতে পারে কিভাবে? ইভাকুয়েশনের পরে, হাইড্রোটিফর্ম মূল ইভাকুয়েশনের পরে পেশেন্ট আসতে পারে, অথবা মেইনলি আসে হলো গিয়ে টার্ম প্রেগনেন্সির পরে। একটা প্রেগনেন্সি ভালো, ডেলিভারি হলো, বাচ্চাও ভালো, কিন্তু তার পারসিস্ট করছে সাইন সিমটমস গুলা। তাহলে কি নিয়ে আসতে পারে তোমার কাছে পেশেন্ট? দেখা যাবে যে পেশেন্টের একটা হিস্ট্রি দিবে যে আমার রিসেন্টলি মোলার প্রেগনেন্সি ছিল, যেটার ইভাকুয়েশন করা হয়ে গেছে, অথবা আমার একটা বাচ্চা হয়েছে কিছুদিন আগে, একটা টার্ম ডেলিভারি এখানে হয়েছে। মাঝে একটোপিক প্রেগনেন্সির কথাও বলে, কিন্তু খুব কমন না। কি নিয়ে আসতে পারে? বলবে যে আমার এই যে ইভাকুয়েশনটা হলো হাইড্রোটিফর্ম মূলের জন্য, তখন থেকে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, তার মানে পারসিস্টেন্ট ইল হেলথ নিয়ে আসতে পারে। আর কি নিয়ে আসতে পারে মেটাস্টেসিসের জন্য? ইররেগুলার ভেজাইনাল ব্লিডিং নিয়ে আসতে পারে। সামটাইমস ব্রিস্ক, সামটাইমস হেভি ব্লিডিং হতে পারে। আরেকটা হতে পারে কি? কন্টিনিউড অ্যামেনোরিয়া। এই যে প্রেগনেন্সি হলো, বাচ্চা ডেলিভারি হলো, অথবা এই যে ইভাকুয়েশন করা হলো, তারপর থেকে অ্যামেনোরিয়া থাকলো। কেন অ্যামেনোরিয়াটা থাকবে? ডিউ টু কি? রেইজড বিটা এইচসিজি লেভেল বেশি থাকবে, সেই জন্য দেখা যায় যে অ্যামেনোরিয়াটা থেকে যাচ্ছে। ঠিক আছে, আর অন্যান্য সিমটমস যেগুলা, সেগুলা সব হলো তোমার
মেটাস্টেসিসের জন্য। যেমন ধরো লাংসে যদি হয় তাহলে কি নিয়ে আসবে, মেইনলি কাশি এবং ব্রেথলেসনেস, কাফ এন্ড ব্রেথলেসনেস নিয়ে আসবে। ভ্যাজাইনাল হলে তো আমি বললাম ইররেগুলার ভ্যাজাইনাল ব্লিডিং। লিভার যদি হয় তাহলে কি নিয়ে আসতে পারে, জন্ডিস নিয়ে আসতে পারে। তাহলে কোরিওকার্সিনোমা প্রথমে তোমার কাছে হিস্ট্রি নিয়ে আসবে, একটা হাইড্রোটিফর্ম মূলের ইভাকুয়েশন হয়েছে অথবা একটা টার্ম ডেলিভারি হয়েছে, এগুলো নিয়ে আসবে এবং বলবে যে আমার পারসিস্টেন্ট ইল হেলথ, আমার সবসময় শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না। আর সাথে কি নিয়ে আসতে পারে, কন্টিনিউড অ্যামেনোরিয়া, অ্যামেনোরিয়া নিয়ে আসতে পারে অথবা ইরেগুলার পিভি ব্লিডিং নিয়ে আসতে পারে। তার বাদে যেগুলো নিয়ে আসবে সেগুলো সবই মেটাস্টেসিস সাইট অনুযায়ী, যে সাইট অফ মেটাস্টেসিস যেখানে হবে সেই অনুযায়ী সে সিমটম নিয়ে আসবে। যদি ব্রেনের হয় ও নিয়ে আসবে হলো কি, হেডেক নিয়ে আসতে পারে, কনভালশন নিয়ে আসতে পারে। ঠিক আছে, কনভালশন অথবা হেডেক। তাহলে লাংসে হলে কি নিবে, ভেজাইনাতে হলে কি আমরা জানলাম, ব্রেইনে হলে কনভালশন অথবা হেডেক নিয়ে আসতে পারে, আর লিভারে হলে জন্ডিস এবং এপিগ্যাস্ট্রিক পেইন, এই দুইটা জিনিস নিয়ে আসতে পারে। আমি যখন এক্সামিন করব, ওর সাইন দেখবো, তখন কি বলবো যে ইল লুকিং থাকবে এবং এইখানে তোমার এনিমিয়াটা মাস্ট থাকবেই। কেন, পারসিস্টেন্টলি সে কি থাকবে, সে খাওয়া খেতে পারতেছে না, তার বমি থাকতেছে বা মেটাস্টেসিস সাইন সিমটম থাকে, যার জন্য সে এনিমিয়া নিয়ে আসতে পারে। আর বাকিটা কি, লাংসে যদি হয় কাফ থাকবে, সাথে রেসপিরেটরি ডিস্ট্রেস যদি থাকে তাহলে আমি ব্রেথ সাউন্ডটা অন্যরকম পাবো। লিভারে যদি হয় তাহলে লিভারটা আমি এনলার্জ পাবো। ঠিক আছে, তাহলে আমি এই ধরনের দেখবো। আর যদি আমি পিভি এক্সামিনেশন করি তাহলে বায়োম্যানুয়াল এক্সামিনেশনে করে আমি কি দেখবো, ইউটারাসের সাইজটা কেমন থাকবে, মোটামুটি বড় থাকবে। সাব ইনভলিউশন বলি আমরা, যদি টার্ম প্রেগনেন্সি পরে হয় সাব ইনভলিউশন, ইভাকুয়েশনের পরে আমরা বলবো সাব ইনভলিউশন এখানে থাকতে পারে। আর একটা রেড পার্পলিশ নোডিউল থাকবে লোয়ার থার্ড অফ দা এন্টেরিয়র ভেজাইনাল ওয়ালে, এন্টেরিয়র ভেজাইনাল ওয়ালের লোয়ার থার্ডে একটা রেড একটা নোডিউল থাকতে পারে। সেটা কিসের জন্য হতে পারে, ভেজাইনাল মেটাস্টেসিস এর জন্য হতে পারে। ঠিক আছে, এইখানে আমরা কি করব, সেই একই করব, আল্ট্রাসোনোগ্রাম করব হোল অ্যাবডোমেন, আর করব হলো সিরাম বিটাইসিটি লেভেল। আর স্পেশাল যদি করি সেটা আমরা করব কি, মেটাস্টেটিক ব্রেইনে যদি হয় আমরা এখানে কি করতে পারি, আমরা সিটি স্ক্যান করতে পারি। যদি ব্রেইনে হয় স্পেশাল সিটি স্ক্যান করতে পারি, অথবা আমরা এইচসিজি লেভেল দেখবো ইন দা স্পাইনাল ফ্লুইড, লাম্বার পাংচার করে। আর কি করব, চেস্ট এক্সরে করব, আর লিভার ফাংশন করব, আর আমরা এমআরআই করতে পারি, পুরো হোল অ্যাবডোমেনের এমআরআই করতে পারি। ঠিক আছে, ব্রেইনে হলে সিটি স্ক্যান করব এবং স্পাইনাল ফ্লুইডে বিটা ইসিজি দেখবো। আর যদি আমরা লিভারের চিন্তা করি তাহলে আমরা এখানে এমআরআই করতে পারি। ঠিক আছে, লিভার ইনভলভমেন্ট দেখার জন্য। আর হলো ইউট্রাস্টমটার সাথে আমরা দেখে ফেললাম। এগুলো হলো আমার স্পেশাল ইনভেস্টিগেশনস, আমি এই জিনিসগুলো করতে পারি। ক্যানন বল এপিয়ারেন্স, লাংস আমরা ক্যানন বল এপিয়ারেন্স অথবা স্নো স্টর্ম এপিয়ারেন্স দেখতে পারবো। এখানে আমরা স্নো স্টর্ম এপিয়ারেন্স ইন দ্য লাং অথবা ক্যানন বল এপিয়ারেন্স এখানে আমরা দেখে যাব। এখানে কি ডায়াগনোসিস, আমরা ডায়াগনস্টিক কিউরেটিভ আমরা করতে পারি। ডায়াগনস্টিক কিউরেটিভ করলে আসলে খুব বেশি কিছু আসবে না, কারণ এখানে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে আসলে কিছুই নাই। ঠিক আছে, যদি থাকে তাহলে আমরা যদি ডায়াগনস্টিক একটা এন্ডোমেট্রিয়াম নিতে পারি, ডায়াগনস্টিক ডিএনসি করে এন্ডোমেট্রিয়াম যদি আমরা নেই, তাহলে আমরা, আমি যে মাইক্রোস্কোপিক চেঞ্জেস গুলো বললাম সেই মাইক্রোস্কোপিক চেঞ্জেস গুলো আমরা পাবো। বাট এটা খুব রিস্কি হয়ে যায়, কেন, এখানে খুব বেশি হেমোরেজ হতে পারে অথবা ব্লিডিং এখানে হতে পারে, যার কারণে আমাদেরকে এখানে হিস্টেরেক্টমি পর্যন্ত করতে হতে পারে। ঠিক আছে, আর আমরা লিভারের জন্য সিটি স্ক্যান করলাম, এমআরআই করতে পারি, চেস্ট এক্সরে এখানেও আমরা সিটি স্ক্যান, এক্সরে তো আমরা করতে পারি। আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই যে তোমরা কোরিওকার্সিনোমাটা পড়বা সেটা হলো গাইনি বই থেকে পড়বা, গাইনোকোলজি বই থেকে, ডক্টর গাইনি বই থেকে। এখানে তোমাদের WHO প্রগনোস্টিক একটা স্কোরিং বলা আছে। ঠিক আছে, এটা মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট খালি তোমরা এই কি কি পয়েন্টের উপরে এই প্রগনোস্টিক ভ্যালুটা ডিপেন্ড করে। এই যে আমি একটা WHO স্কোর মোর দেন 7 মানে হাই রিস্ক, এই জিনিসটা বলা হয়েছে, সেই স্কোরটা কিভাবে করে সেই জিনিসটা এখানে আছে। এখানে প্যারামিটার গুলা হলো এজ, এন্টিসিডেন্ট কোনো প্রেগনেন্সি ছিল কিনা, ইন্টারভ্যাল, বলা হয় না যে লেস দেন 4 মান্থস অথবা মোর দেন 4 মান্থস, ডিজিজটা কত দিনের সেই জিনিসটা,
এবং বিটা ইসিজি লেভেল এবং টিউমার সাইজ এবং সাইট অফ মেটাস্টেসিস। এই কয়েকটা জিনিস, যে কয়েকটা জিনিস দিয়ে লো রিস্ক এবং হাই রিস্ক করা হয়, সেই কয়েকটা জিনিসেরই প্যারামিটার গুলা দিয়ে এখানে হাই রিস্ক কয়েকটা পয়েন্ট দেওয়া হয়। সেটা স্কোর যদি লেস দেন 6 হয় তাহলে হলো লো রিস্ক, আর মোর দেন 7 যদি হয় হাই রিস্ক বলা হয়। তাহলে তোমাদের স্কোরটা এমন ভাবে মুখস্থ করার দরকার নাই, কোন দরকারই নাই যে মানে এসে করা, কিন্তু পয়েন্ট গুলা তোমরা, প্যারামিটার গুলা তোমরা এখান থেকে দেখে নিবা। গাইনি বইয়ের মধ্যেই তোমার কোরিওকার্সিনোমাটা এখানে আছে, ঠিক আছে। আর তোমাদের আমি একটা জিনিস বলি, হাইড্রেটিফর্ম মোলের যে ফলো আপ টুলসটা কি, বিটা ইসিজি, ওটা হাইড্রেটিফর্ম মোল সম্বন্ধে বলছি। টুলসটা হলো সিরাম বিটা ইসিজি এবং আল্ট্রাসোনোগ্রাম, ঠিক আছে। সিরাম বিটা ইসিজিটা কয়দিন পর পর করবো, এটা একদম মুখস্থ করে রাখবা যেভাবে বলা হয়েছে, হ্যাঁ। ফলো আপটা খুব বেশি ধরা হয়। আরেকটা হলো এখন কোরিওকার্সিনোমাতে বলি। কোরিওকার্সিনোমার একটা স্টেজিং তোমাদের এখানে বলা আছে। কোরিওকার্সিনোমার স্টেজিং, অ্যানাটমিক স্টেজিং ফর জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক টিউমার্স, এই জিনিসটা তোমাদের পড়তে হবে। এটা হলো ফিগো থেকে অ্যানাটমিক্যালি দেওয়া হয়েছে, মানে কি ইউটেরাসটা ইনভলভ কিনা বা আউটসাইড ইউটেরাস ইনভলভ কিনা, সেই জিনিসটা তোমাদের এখানে পড়তে হবে। স্টেজ 1 হলো দ্য লেশন ইজ কনফাইন্ড টু দ্য uterus. Stage 2 হলো lesion spreads outside the uterus but is confined to the genital organs. Genital organs এর মধ্যে থাকবে, outside the uterus but genital organs এর মধ্যে থাকবে, হয় cervix এ থাকবে না হলে ওভারিতে থাকবে। The lesion metastasized to the lungs যদি হয় তাহলে stage 3, আর stage 4 যদি হয় ব্রেন, লিভার এন্ড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। একদম ইজি এটা। কনফাইন টু দ্য ইউটেরাস হলে স্টেজ 1, স্টেজ 2 হলো ইউটেরাসকে এটা বাদ দিয়ে ইউটেরাসের সাথে আরো কোথাও ওভারিতে যেতে পারে, সার্ভিক্সে যেতে পারে। স্টেজ 3 হলো লাংয়ে যদি মেটাস্টেসিস হয়, আর স্টেজ 4 হলো মেটাস্টেসিসটা যদি ব্রেন, লিভার অথবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে হয়। আচ্ছা, এখানে ম্যানেজমেন্টটা কি? ম্যানেজমেন্ট অফ দা গেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক নিওপ্লেসিয়া, সেটা কি? সেটা হলো প্রিভেন্টিভ এন্ড কিউরেটিভ। তাহলে দুই রকম হতে পারে। প্রিভেন্টিভ মানে প্রোফাইলেকটিক কেমোথেরাপি, আমি যেটা বলছিলাম যে এট রিস্ক পেশেন্ট, যে এজ মোর দেন 35 ইয়ার্স, ইনিশিয়াল লেভেল অফ সিরাম বিটা ইসিজি লেভেল যদি 1 লাখের বেশি হয়, বা এভিডেন্স অফ মেটাস্টেসিস যদি আমার এখানে থাকে, অথবা প্রিভিয়াস হিস্ট্রি অফ মুলার প্রেগন্যান্সি যাদের থাকে, তাহলে আমরা এখানে কি কি এজেন্ট দিতে পারি। এখানে মেক প্রোটোকল তোমরা জাস্ট লিখে রাখো এবং বই থেকে তোমরা এটা পড়বা। এটা মাল্টি এজেন্ট, যদি আমরা এখানে সিঙ্গেল এজেন্ট দিব না, কারণ হলো এটা আমরা প্রিভেন্টিভ অথবা প্রোফাইলেকটিভ হিসেবে যদি দেই তাহলে আমরা সিঙ্গেল এজেন্ট দিব, কিন্তু কিউরেটিভ যদি হিসেবে দেই আমরা কোরিওকার্সিনোমা অথবা জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক নিউপ্লেসিয়াতে আমরা কি দিব, মাল্টি এজেন্ট, ঠিক আছে। এখানে সিঙ্গেল এজেন্ট আমরা এখানে দিব না, কম্বিনেশন এজেন্ট আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুইটা কেমোথেরাপি রেজিম আমাদের, তোমাদের খুব ভালো মুখস্থ করে একদম এত ডোজ এত এগুলা কিচ্ছু বলা লাগবে না, বাট তোমাদের রেজিম গুলা মনে রাখতে হবে। ম্যাক প্রোটোকল, ঠিক আছে। ম্যাক প্রোটোকলে কি থাকবে, মেথোট্রেক্সেট থাকবে, একটিনোমাইসিন এ দিয়ে একটিনোমাইসিন ডি, আর সি দিয়ে হলো সাইক্লোফসফামাইড। এটা কিভাবে দেই, 2 উইক ইন্টারভ্যালে একটা করে সাইকেল দেওয়া হয়, আপ টু 4 to 6 সাইকেল পর্যন্ত আমরা দিতে পারি। এখানে সিরাম বিটা ইসিজি লেভেল দিয়ে ফলো আপ করতে থাকবো, আর আমরা সাইকেলটাকে বাড়াইতে থাকবো, ঠিক আছে। তাহলে মেক প্রোটোকল, মেথোট্রেক্সেট মানে আমরা যেভাবে দেই 1, 3, 5, 7 ডেজে, আর ফলিনিক অ্যাসিডটা অল্টারনেটিভ ডেজে, হ্যাঁ। আর একটিনোমাইসিন দেই হলো 1 to 5 ডেজ পর্যন্ত, এন্ড সাইক্লোফসফামাইড আমরা দেই 1 to 5 ডেজ পর্যন্ত। এই কোর্সটা শুড বি রিপিটেড এট ইন্টারভ্যাল অফ 2 উইকস, ঠিক আছে। তার মাঝখানে আমরা কি করব, সিরাম বিটা ইসিজি লেভেল করতে থাকবো, এবং ফলো আপে আমরা লিভার ফাংশন, কিডনি ফাংশন, চেস্ট এক্সরে এবং প্লেটলেট কাউন্ট এবং সিবিসি এগুলো আমরা একটা করে যাব আফটার এবং বিফোর এন্ড আফটার কেমোথেরাপি। কি, লিভার ফাংশন, কিডনি ফাংশন, সিবিসি এন্ড প্লেটলেট কাউন্ট, ঠিক আছে। আমরা এই জিনিসটা দেখে যাব কেমো দেওয়ার আগে এবং পরে, আর এর মাঝখানে ফলো আপ করবো বাই সিরাম বিটা ইসিজি লেভেল। আর এটা হলো মাল্টি এজেন্ট যদি কোরিওকার্সিনোমা হয়। আরেকটা এজেন্ট কি আছে, ইমা কো প্রোটোকল, পুয়ার প্রগনোসিস যদি খুব পুয়ার হতে থাকে তাহলে আমরা কি দিব, ইমা কো, ইএমএ তারপরে হলো ড্যাশ দিয়ে কো প্রোটোকল। এটার মধ্যে কি দিব,
ইটোপোসাইট, একটিনোমাইসিন ডি এবং মেথোট্রেক্সেট। হ্যাঁ, তোমরা এখানে ইমাকো হলো ইটোপোসাইট, মেথোট্রেক্সেট এন্ড একটিনোমাইসিন, ইমা। ঠিক আছে, আর কো দিয়ে সাইক্লোফসফামাইড এন্ড ভিনক্রিস্টিন। ভিনক্রিস্টিনটাকে আমরা কি বলে অঙ্কোভিন, সেজন্য এটা কো, সাইক্লোফসফামাইড আর ভিনক্রিস্টিন। তাহলে আমরা ইমা ও এই 5টা ড্রাগ দিয়ে আমরা পুয়ার প্রগনোসিস যেগুলার, সেই মেটাস্টেসিস ডিজিজে ইমাকো কেমোথেরাপি আমরা এখানে দিতে পারি। তোমাদের একদম ডোজও মুখস্থ করার দরকার নেই, ওই শুধু মেথোট্রেক্সেটের ডোজটাই যদি তোমরা মুখস্থ করো, সেই ডোজটাই তোমরা মুখস্থ করে রাখো, আর বাকিটা তোমরা শুধু রেজিমের মধ্যে কি কি ড্রাগ ইউজ করি সেটা আমরা বলবো। তাহলে কিউরেটিভ হিসাবে আমাদের কেমো দিব, সাথে দিব হলো সার্জারিও করতে পারি, আরেকটা হতে পারে রেডিওথেরাপি দিতে পারি। রেডিওথেরাপির কথা আমি এখানে বলে রাখি, রেডিওথেরাপি আমরা দেই হলো ব্রেন মেটাস্টেসিসে, আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি, এটা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হিসেবে। তখন আর আমাদের হাতে কিছু করার থাকে না, তখন আমরা এই জিনিসটা দিয়ে থাকি। আচ্ছা, তাহলে সার্ভেইলেন্স ডিউরিং এন্ড আফটার থেরাপি অফ জিটিএন মানে কি, সিরাম এইচসিজি ভ্যালু মনিটর করব এভরি উইক, ওয়ান্স নেগেটিভ এভরি উইক আমরা করে যাব, ওয়ান্স নেগেটিভ এভরি 2 উইকস ফর 3 মান্থস, এটা হলো ফলো আপ। ঠিক আছে, যখন আমরা উইকলি করে যাব, যখন নেগেটিভ হবে এভরি 2 উইকলি ফর 3 মান্থস, তারপরে 3 মান্থস গেল, 3 মান্থসের পরে আবার আমরা মান্থলি করব ফর 1 ইয়ার, এভরি মান্থলি ফর 1 ইয়ার, তারপরে আবার এভরি 6 to 12 মান্থস ফর লাইফ লং, অথবা ফর 3 to 5। ঠিক আছে, তাহলে এখানে বিটাইসিডিটা করব উইকলি করে, যখন নেগেটিভ আসবে তখন ফোর্টনাইটলি করব ফর 3 মান্থস, তারপরে মান্থলি ফর 1 ইয়ার করব, তারপরে চলে যাব 6 মান্থলি ফর 3 to 5 ইয়ার্স। এটা হলো তোমার যদি কোরিওকার্সিনোমা থাকে তাহলে। আচ্ছা, ডব্লিউবিসি ট্রিটমেন্ট কোর্স শুড নট বি রিপিটেড। যদি আমি কি বললাম, সিবিসি করব, সিবিসি যদি লেস দেন 3000 হয় তাহলে আমরা দিব না। পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটোসিস যদি থাকে তাহলে আমরা দিব না কেমোথেরাপি। প্লেটলেট যদি লেস দেন 1000 হয় তাহলে দিব না। আর কিডনি ফাংশন, লিভার ফাংশন যদি খারাপ হতে থাকে তখন আমরা আর কেমোথেরাপিটা করব না, আমরা ট্রিটমেন্ট দিব, দিয়ে ঠিক আছে, ট্রিটমেন্ট দিয়ে আমরা এগুলো ইমপ্রুভ করাবো। যে ইনফেকশন যদি থাকে ইনফেকশনটা কিওর করব, লিভার ফাংশন, কিডনি ফাংশন যদি দরকার লাগলে ডায়ালিসিস করে আমরা এই জিনিসটা আবার আমরা কেমোথেরাপি দেওয়া শুরু করবো। এগুলো সব কেমোথেরাপির ক্ষেত্রেই সেম। ঠিক আছে, তাহলে আমরা কেমোথেরাপি এখানে আমরা কি করবো, 2 উইকস ইন্টারভেলে আমরা এখানে দিয়ে যাব আনটিল কনজিকিউটিভ নেগেটিভ বিটাইসিজি 3 কনজিকিউটিভ বিটাইসিজি লেভেল নেগেটিভ না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কেমোথেরাপিটা দিয়ে যাব। এখন কখন আমরা হিস্টেরেক্টমি করতে পারি, তোমাদের বইয়ে খুব সুন্দর করে চার্টটা লেখা আছে, ইন্ডিকেশন অফ হিস্টেরেক্টমি। ইন্ডিকেশন অফ হিস্টেরেক্টমির মধ্যে কি কি আছে, একটা আছে লেশন কনফাইন্ড টু দ্য ইউটেরাস, যদি মহিলার ওমেনের এজ 35 ইয়ার্স এর বেশি হয় এবং ফ্যামিলি যদি কমপ্লিট হয়ে যায় এবং ইউটেরাসের মধ্যেই যদি কোরিওকার্সিনোমাটা থাকে, কনফাইন্ড টু দা ইউটেরাস থাকে, তাহলে আমরা হিস্টেরেক্টমি এখানে করে দিব। ঠিক আছে, প্লেসেন্টাল সাইট ট্রফোপ্লাস্টিক টিউমার, এটাও কিন্তু হাইলি মেলিগন্যান্ট হয়ে যায়, যার জন্য এটা হলো পারসিস্টেন্ট জেস্টেশনাল ট্রফোপ্লাস্টিক ডিজিজের একটা অংশ। যে বিটাইসিজি লেভেল বেশি থাকবে, তাহলে প্লেসেন্টাল সাইট ট্রফোপ্লাস্টিক টিউমার যদি হয় তখন আমরা করে দিব হিস্টেরেক্টমি। অথবা আমরা যখন কিউরেট করতে যাচ্ছি তখন যদি ইন্ট্রাক্টেবল হেমোরেজ হতে থাকে, মাকে বাঁচানোর জন্য হিস্টেরেক্টমি এখানে করে দিতে হবে। অথবা যে কোনো সময় এই যে মোলটা ইনভেসিভ হয়ে যদি তার খুব বেশি ব্লিডিং শুরু হয়ে যায় আমরা প্রসিডিউরের আগে, তাহলে আমরা এখানে হিস্টেরেক্টমি করে দিতে পারি। আর যদি সে রেজিস্ট্যান্ট টু কেমোথেরাপি, তাহলে হিস্টেরেক্টমি কখন করব, প্রোফাইলেকটিক হিসাবে আমরা হিস্টেরেক্টমি করে দেব যখন ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে এবং এজ মোর দেন 35 ইয়ার্স এন্ড কনফাইন্ড টু দা ইউটেরাস। এটা আমরা কি করব, প্রোফাইলেকটিক্যালি আমরা এখানে হিস্টেরেক্টমিটা করে দিব। তারপরে প্লেসেন্টাল সাইট ট্রফোপ্লাস্টিক টিউমার যদি হয় তখন করব। আর যদি খুব বেশি হেমোরেজ হতে থাকে আমরা হিস্টেরেক্টমি করে দেবো, কারণ মাকে এখানে আমার বাঁচাতে হবে। আর লোকালাইজড ইউট্রাইন যদি লোকালাইজড থাকে বাট কি হয় রেজিস্ট্যান্ট টু কেমোথেরাপি যদি হয় তখন আমরা করে দেবো। আর পারফোরেশন হলে তো মাস্ট, পারফোরেশন এক্সিডেন্টাল পারফোরেশন অথবা ইনভেসিভ হয়ে পারফোরেশন হোক তখন আমরা এই সার্জারি করে দিব। কি করব, হিস্টেরেক্টমি।
হিস্টেরেক্টমি কয় রকমের করা যায়? টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি করে দিতে পারি, কিন্তু এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যদি খুব বেশি ব্লিডিং হতে থাকে, তাহলে কিন্তু এটা খুব বেশি সমস্যা হয়ে যায়, তখন আমরা সাবটোটাল আমরা হিস্টেরেক্টমি এখানে করে দিতে পারি। ঠিক আছে? আর যদি রেডিয়েশন কার লাগবে, ব্রেইন মেটাস্টেসিস হলে পরে, লিভার মেটাস্টেসিস হলে পরে আমরা রেডিয়েশন এখানে দিয়ে থাকি। ঠিক আছে? আর লাং এ যদি ইসে হয়, তাহলে আজকাল যেটা করা হয় লাং রিসেকশন। সার্জারির মধ্যে লাং রিসেকশন আছে, হিস্টেরেক্টমির সাথে সার্জারিতে লাং এর হলে লাং রিসেকশন, কিন্তু লিভার যদি হয় এবং ব্রেন যদি হয়, আমরা এখানে রেডিয়েশন এখানে দিতে পারি। আর ফলো আপ কি, আমি বলছি 3 to 5 ইয়ার্স পর্যন্ত ফলো আপ, কিন্তু ম্যান্ডেটরি থাকবে 2 ইয়ার্স পর্যন্ত ফলো আপ এখানে থাকবে। আর যেভাবে আমি বলে দিচ্ছি কিভাবে থাকবে, 3 কনসেকিউটিভ নরমাল উইকলি থাকতে হবে, তারপরে আমরা ফোর্টনাইটলি করব ফর 3 মান্থস, 6 মান্থলি করব ফর 1 ইয়ার, তারপরে 6 মান্থলি করব 2 to 3 ইয়ার্স, কিন্তু ম্যান্ডেটরি থাকবে আমার 2 ইয়ার্স এর ফলো আপ। তাহলে তোমরা আমি খুব তাড়াতাড়ি করে এই জিনিসটা তোমাদেরকে পড়াই দিলাম। ঠিক আছে? তাহলে আপা কালকে বলছে তোমরা যারা আসো সবার কাছে তোমরা এই কথাটা বলে দিবা। শুনতে পাচ্ছ? আপা তোমাদের কিছু কোয়েশ্চেন দিচ্ছে? জি ম্যাম। আচ্ছা, সেই কোয়েশ্চেন গুলো তোমরা পড়বা। কালকে তোমাদেরকে অ্যাবর্শন পড়ানো হবে, এবং আপা তোমাদেরকে বলতে বলছে ম্যাডাম যে তোমরা যখন কালকে, তো তোমাদের মানে মাসুদা ম্যাডাম পড়াবে আর সিদ্দিকা ম্যাডাম পড়াবে। ঠিক আছে? তো তোমাদের যেটা আছে, আজকে একটপিক পড়ালো, আজকে মোলার পড়ানো হলো, কালকে অ্যাবর্শন পড়ানো হবে, এবং আপা বলছে তোমাদের সাথে কথা বলতে যে তোমাদের কোন সময় সুইটেবল টাইম হবে, উনি 3টা জিনিস একসাথে তোমাদেরকে পড়াই দিবে। সেটা তোমরা ইফতারি পরেও হতে পারে কালকে। তাহলে তোমরা কথা বলো, আমাকে জানাতে বলছে, বলছে যে তোমাকে জানাবে যে ওদের কখন হয়, তখন আমাকে বললে পরে আমি ওনাকে জানাই দিব, তোমরা সেই সময় থাকবা। এবং উনি অ্যাবর্শন, মূল, আমি যতটুকু পড়াইছি মূল তোমরা একটু পড়ে মুখস্থ করে রাখো, কেন আপা পড়া ধরবে। হ্যাঁ, তো এই মোলার প্রেগনেন্সি, অ্যাবর্শন এন্ড একটোপিক, এই 3টা মিলায়ে উনি 40 মিনিটস করে তোমাদেরকে উনি একটা ক্লাস নেবে।